আসসালামু আলাইকুম। আমি আহসান জয়। আমার ভয়েসের নতুন নতুন গল্প শুনতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। অপরিচিত একটা ছেলের সাথে একই বিছানায় নিজেকে আবিষ্কার করে আয়রা। চোখ দুটো যেন খুলে হাতে চলে আসার উপক্রম তার। যতটা না সে ওই ছেলেটাকে তার বিছানায় দেখে অবাক হলো, তার থেকেও বেশি অবাক সে তার পরিবারের সবাইকে তার রুমে উপস্থিত দেখে। মনে পড়ছে সে সন্ধ্যের সাথে সাথে ঘুমিয়ে গিয়েছিল, এখনো সকাল হয়নি। ঘড়িতে তাকিয়ে দেখে রাত ৮টা। আচমকাই ঘুম ভাঙতে এমন কিছু দেখার জন্য সে নিজেও প্রস্তুত ছিল না। সারাদিন ঠিক ছিল, সন্ধ্যায় হঠাৎ মাথা ধরায়, ঘুমে চোখ লেগে এসেছিল। কিন্তু এখন এসব কি? কে এই ছেলে? আর তার বিছানায় বা কি করে এলো? আগে তো কখনো দেখেছে বলে মনে হয় না। সবার চাহনিতে এটা স্পষ্ট যে কেউই এটাকে ভালোভাবেই দেখছে না। কেউ তাকে কিছু বলতে না দিয়েই নিজেরাই বলতে শুরু করলো। তোকে খাইয়ে পরিয়ে মানুষ করেছিলাম এই দিনটা দেখার জন্য, হ্যাঁ? মুখে চুল কালি মেখে দিলি আমাদের, ছি! আয়রা চটজলদি বিছানা থেকে উঠে যায়। ওনাদের কথা শুনে তার মুখ দিয়ে যেন কথাই বেরোচ্ছে না। সে তোতলিয়ে বলল, বাবা, আপনারা যেটা ভাবছেন তা ভুল। আমি এমন কিচ্ছু করিনি। আয়রার মা অনুপমা এসে মেয়ের কালে কষিয়ে একটা চর বসিয়ে দেয়। নিজেকে ঠিক ধরে রাখতে পারল না সে, পড়ে যেতে নিলেও সামলে নেয়। সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এই ছেলেকে সে চিনেই না, কিন্তু কেউ ওর কথা কানেই তুলছে না। ততক্ষণে বিছানায় শুয়ে থাকা মানুষটা আদ্রর ঘুম ভেঙে যাওয়ার অ্যাক্টিং করলো। সে দেখে বেহাল কাণ্ড। আয়রাকে দেখলো কান্না করছে একপাশে বসে। তার মানে যা হওয়ার হয়ে গেছে। আদ্র আয়রাকে ধরে বলল, আরু পাখি, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আয়রা কিছু বলুক তার আগে তার চাচা বলল, এ ছেলে কে তুমি? আয়রার সাথে কতদিনের সম্পর্ক তোমার? আসলে চাচ্চু, আমি আর আয়রা একে অপরকে খুব ভালোবাসি। আদ্রর কথা শুনে আয়রা অশ্রুসিক্ত নয়নে চেঁচিয়ে বলল, মিথ্যে, সব মিথ্যে কথা। আমি এই ছেলেকে চিনি না। না চিনলে ও তোর ঘরে কি করে আসলো? আমি জানি না, আমি তো ঘুমিয়েছিলাম। কেউ তো বিশ্বাস করো আমার কথা, প্লিজ। আয়রার কথা শুনে আদ্র বলল, এসব কি বলছো তুমি আয়রা? আমাদের ভালোবাসা ৩টা বছরের সব কি মিথ্যে হতে পারে? বাবা, কে তোর বাবা? তুই কোনো কথা বলবি না, চুপচাপ বসে থাক, এখনই কাজে আসছে। মানে এসব কি বলছেন আপনারা? আদ্র বলল, কেন? তুমি না আয়রাকে ভালোবাসো? হ্যাঁ, বাসি। ভালোবাসো আর বিয়ে করবে না, তা কি করে হয়? বিয়ে এখন মানে? আপনাদের কথা ঠিক বুঝতে পারলাম না। বোঝার কোনো প্রশ্ন এখানে আসছে না। যেভাবে আছো চুপচাপ বসে থাকো। কিছুক্ষণ পর আয়রা আর আদ্র দুজনেই কে কাজী ডেকে বিয়ে পড়ানো হয়। আয়রাকে কেউ বিশ্বাস করছে না দেখে রাগে দুঃখে কবুল বলে দেয় সে। আদ্র কিচ্ছু না বলে সবটা শুধু দেখেই গেল, শুধু কবুল বলল আর বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। তবে সে একটা বিষয়ে খুব অবাক হয়, আয়রার বাবা মা চাচা চাচি কেউ কি তাকে এখনো কিছু বলছে না। বিয়ে শেষ হতেই আয়রার বাবা কাদের সিংহের মতো গর্জন করে বলল, এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাও। যে মেয়ে আমাদের সম্মানের কথা একবারও ভাবলো না, তাকে নিয়ে আমাদেরও ভাবার কোনো দরকার নেই। আজ থেকে তুমি আমাদের কাছে মৃত। আয়রা কাদেরের পায়ের কাছে বসে মিনতি সুরে বলল, আমি সত্যি বলছি বাবা, আমাকে বিশ্বাস করেন। আমি এমন কিছু করিনি। আমি এই ছেলেকে চিনি না, প্লিজ বিশ্বাস করেন। কাদের দূরে সরে যায়। আয়রা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। আর অন্যদিকে ওই মানুষটা কিছুই বলছে না, একদম চুপচাপ। সব রং তামাশাই যেন তার কাছে উপভোগ্য হয়ে উঠেছে। এত সহজে যে আয়রাকে সে বাগে পেয়ে যাবে ভাবতেই আনন্দে মনটা নেচে উঠছে। তবে আয়রার মুখ দর্শনের পর সে মনে মনে বলল, এই তো সবে শুরু মাত্র মাই ডিয়ার অরু পাখি। একটুতে এত কাতর হয়ে গেলে বাকিটা কে ভোগ করবে বলো? মা অনুপমা আর চাচি রাশেদার ইচ্ছে করছিল মেয়েটাকে আটকাতে, কিন্তু কারোরই সাহসে কুলালো না নিজেদের বরের সামনে দাঁড়িয়ে কিচ্ছু বলা। কিছুক্ষণ পর চাচা রাশেদ বলল, বাড়ির বড় মেয়ে হয়ে তোর থেকে আমরা এসব আশা করিনি। ছোটদের এই শিক্ষা দিলি? কি শিখলো ওরা তোর থেকে, যেখানে কিনা তুই ওদের আদর্শে ছিলি? চলে যা এখান থেকে, নয়তো আমরাই চলে যাব। যেই মেয়ে আমাদের মান সম্মান হানি করলা, তার পদধূলি যেন আর কখনো এই বাড়িতে না পড়ে। শেষে আর কোনো উপায় না পেয়ে বাড়ির বাইরে চলে আসে আয়রা।
আর ততক্ষণে তার বাবা ভেতর থেকে দরজাটা মুখের উপর ঠাস করে বন্ধ করে দেয়। সন্ধ্যার সময়ও সব ঠিক ছিল, মুহূর্তের মাঝে কি করে সব এলোমেলো হয়ে গেল বুঝে উঠতে পারলো না সে। এই বাবা মা আর চাচা চাচি কত আদরে মানুষ করেছে তাকে, আর আজ তারাই ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিল। আর যার জন্য তারা তাকে ভুল বুঝলো সেই মানুষটিকে সে আদৌ চিনে পর্যন্ত না, আর না তো কখনো দেখেছে, সে তো কখনো অন্যায় করেনি। তাহলে এটা কিসের শাস্তি দিল আল্লাহ তাকে? উত্তরটা অজানা। এক পর্যায়ে অতিরিক্ত কান্না দুশ্চিন্তার কারণে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। আদ্র কিছুক্ষণ এগিয়ে গিয়ে দেখলো পেছন থেকে কোনো শব্দ শুনতে পাচ্ছে না, তাই পেছনে যেতে বাধ্য হয়। আর গিয়ে দেখলো আয়রা নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে। কোনো উপায় না দেখে কোলে তুলে নেয়, গাড়ির সিটে বসিয়ে সিট বেল্টটা লাগিয়ে দেয়। যখন বেলটা লাগাচ্ছিল তখন সেই সুন্দর মুখশ্রীর দিকে চোখ যায় তার। মুখ যদি বলে সুন্দর না বাজে দেখতে, তো মন বলবে সত্যিই আয়রা খুব সুন্দরী রূপবতী একটা মেয়ে। যে কোনো ছেলেকে এক দেখাতেই ঘায়েল করতে যথেষ্ট তার এই সৌন্দর্য। নিজেকে এই মোহতে কিছুতেই আটকাতে চায় না বলেই আদ্র সঙ্গে সঙ্গে দূরে সরে যায় আর ফোনটা বের করে মাকে কল দেয়। সুলতানা ছেলের কল পেয়ে সাথে সাথে রিসিভ করলো, কেননা ছেলে বাড়ি ফিরছে না দেখে উদ্ভট সব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে তার। তিনি ধমক দিয়ে বললেন, আদ্র, কোথায় তুই? এখনো আসলি না বাসায়? হ্যাঁ, রাত কত হয়েছে? তা ঠিক আছে তোর? কোনো ভদ্রঘরের ছেলে এত রাত অব্দি বাইরে থাকে? আদ্র মায়ের কথা শুনে হাসতে থাকে, যা সুলতানা শুনতে পাচ্ছিল। আমি কি কোনো জোকস বলেছি তোকে? না মা, কিন্তু তুমি যেভাবে বলছো মনে হচ্ছে আমি এখনো বাচ্চা। বড় আর হয়েছিস কোথায়? দূর, কোথায় তুই বলতো আদ্র? আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। এই তো মা, আমি আসছি, সঙ্গে করে তোমার বৌমাকেও নিয়ে আসছি। কি? হাসতে হাসতে কলটা কেটে দিয়েছে আদ্র। সুলতানা বারবার কল দেওয়ার চেষ্টা করে কিন্তু কল যাচ্ছে না, তাই আদ্রর ছোট্ট বোন তন্নিকে ডাকতে তার রুমে যায়। তন্নি, হ্যাঁ মা, কিছু বলবে? দেখ আদ্র কি যেন বলছে। কেন? কি বলছে ভাইয়া? ও বলছে ও নাকি বউ নিয়ে আসছে। কি বললে আম্মু? মায়ের কথা শুনে তার চোখ বড় বড় হয়ে যায়, আর তন্নি আর 1 মিনিটও লেট না করে কাকে যেন ফোন দেয় আর কি সব কথা বলে। তন্নির সব কথাবার্তা সুলতানার মাথার উপর দিয়ে গেল। সুলতানা স্বামী মানে আদ্রর বাবা মিস্টার শাহের ঘরেই আসতেই আদ্রের বলা সব কথা তাকে জানানো হলে তিনি হাসিতে ফেটে পড়ে। সুলতানা, তুমি আমাকে আজকে দারুণ একটা জোকস শোনালে। আমি জোকস বলিনি। এত রাতে বউ আনবে তোমার ছেলে? এটাও আমার বিশ্বাস করতে হবে? যাকে 1 বছর শত চেষ্টা করেও বিয়ে করাতে পারলে না, সে আনবে বউ? স্যার হাসতে দেখে ভীষণ রাগ হলো সুলতানা, কিন্তু তাদের হাসির মাঝখান দিয়েই হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে। সুলতানা জলদি দরজা খুলে দেয়, আর আদ্রর কোলে একটা মেয়েকে দেখে উপস্থিত দুজনেই ভরকে যায়। তন্নি তো খুশিতে লাফিয়ে উঠেছে। তার মানে আদ্র এসব সত্যি? কেন মিথ্যে বলতে যাবো তোমাদের? কিন্তু মেয়েটা কে? এভাবে কোথা থেকে নিয়ে এলি তুই? তোমাদের বউ দরকার ছিল, নিয়ে এসছে। কিন্তু কিভাবে? আদ্র সব খুলে বললেন। সুলতানা আর সায়েদ দুজনই অবাক হয়ে যায়। আরো প্রশ্ন করতে যাবে এমন সময় আদ্র তাড়া দিয়ে বলল, আর কোনো প্রশ্ন করো না, সকালে উত্তর দিব। এখন খুব ক্লান্ত, আমি ওকে নিয়ে রুমে যাচ্ছি। তন্নি খুশি হয়ে বলল। আমি তোমাদের জন্য বাসর ঘর সাজিয়ে রেখেছি ভাইয়া। এবার হতভম্ব হয় আদ্র, জোরপূর্বক ঠোঁটে হাসি ফুটিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ধন্যবাদ শাকচুন্নি। কি বললি? আদ্র তন্নির দিকে ভেঙচি মেরে উপরে চলে যায়। ছলো ছলো নয়নে তন্নি সুলতানা আর সায়েরের দিকে তাকায়। 3 জনের একই অবস্থা, আর তা হলো দুনিয়াটা আন্দার আন্দার লাগতাছে। যখন আয়রার জ্ঞান ফিরল তখন নিজেকে দ্বিতীয়বারের মতো আবিষ্কার করে অসংখ্য ফুলে ফুলে সাজানো সেই ঘরে, যাকে সাধারণত বাসর ঘর বলেই আখ্যায়িত করা হয়। আলোকিত সেই রুমটায় একবার চোখ বুলিয়ে নেয় সে। খুব সুন্দর করে সাজানো ঘরটি, কিন্তু এখানে সে কি করে আসলো ভাবতেই বিছানা থেকে নেমে ওঠে। হঠাৎই মাথায় চক্কর দিয়ে ওঠে, নিজেকে সামলে নিতেই সব মনে পড়ে যায়, আর বুঝতে পারে খুব সম্ভবত এটা ওই ছেলেরই বাড়ি। প্রচন্ড রাগে ক্ষোভে ফুঁসে ওঠে। সব ফুল মিনিট 5 মধ্যেই ছিঁড়ে ফ্লোরের এক প্রান্তে ছুঁড়ে মারলো আয়রা। তখনই খট করে দরজাটা খুলে যায়। রুমে প্রবেশ করে আদ্র, আর সদ্য বিয়ে করা বউয়ের এমন কর্মকাণ্ড দেখে সে একটুও চমকালো না, বরং দেখতে থাকলো আয়রার দৌড় কত দূর।
হাত গুটিয়ে আদ্র এসবই ঠায় দাঁড়িয়ে দেখছে। দেখে আয়রার রাগ আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে এসে আদ্রর সামনে যায়। একে অপরের চোখে তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। একজন তাকিয়ে আছে ঘৃণা মিশ্রিত চোখে, আর অন্যজন ক্ষোভ। আয়রা রাগের মাথায় তার দুঃসাহসটা দেখিয়েই ফেলল। বাঘিনীর মতো থাবা দিয়ে আদ্রর শার্টের কলার চেপে ধরে। আর তখনই হওয়া বিকট শব্দে পুরো রুম কেঁপে উঠল। আদ্র আয়রাকে দেয়ালের সাথে চেপে, চোখে মুখে প্রচন্ড রাগের আক্রোশ ঝরে ঝরে পড়ছে যেন। আর চোখ দুটোতে ফুটে উঠেছে ভয়ঙ্কর রাগ। বিকট শব্দের একটা বজ্রপাতে পুরো রুম ঘর শুদ্ধ যেন কেঁপে উঠল। বজ্রপাতের কারণেই এই শব্দটি হয়েছে। আদ্রর বেলকনিতে দরজা খোলা থাকার শব্দটি আরো মুখরিত হতে সাহায্য করেছে। এই শব্দে আয়রা ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। আর আদ্র কলার ছেড়ে দিয়ে দুপা পিছিয়ে যেতেই আদ্র তাকে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে ধরে বলে, আমার কলার ধরার সাহস কি করে হয় তোমার? অন্যজন নিজেকে সামলে ফের আগের রাগেই নিজেকে ধরে রাখে। স্ট্রং হয়ে বলল, আর আপনার আমার পরিবারের কাছে আমাকে খারাপ বানানোর সাহস আপনার কি করে হলো? হাউ ডিয়ার ইউ! এই কথার প্রতি উত্তরে ওই মানুষটা পুরো ঘর কাঁপিয়ে একটা রহস্যময় অট্ট হাসিতে ফেটে পড়ে। আর অন্যজন তা শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছু বুঝে উঠতেও সক্ষম হলো না। আমার সাহস সম্পর্কে তোমার প্রথম ধারণা এটা। আমি যা করেছি ভুল করিনি, তুমি এটারই যোগ্য, বুঝেছ? মানে কেন করলেন আপনি আমার সাথে এমন? চিল্লিয়ে কথাটা বলে সে। আর সে বারবার জিজ্ঞেস করতে থাকে কেন তার সাথে এমন করা হয়েছে, কিন্তু কোনো উত্তর মিলল না। কথার প্রাসঙ্গিক ঝগড়ায় আয়রা ক্ষুব্ধ হয়ে আরো কিছু বলতে যেতেই আদ্র এক পর্যায়ে আয়রার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। ঘটনাক্রমে আয়রা রবটের মতো হয়ে গেল। বস্তুত এমন কিছুর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। না পারছে আদ্রকে সরাতে, আর না নিজে সরতে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় সে। কিছুটা সময় পর আদ্র তাকে ছেড়ে দেয় আর একটা ডেভিল স্মাইল দিয়ে বলে, এখন থেকে তোমার সাথে যাই হবে সেটা শুধুই আমার ইচ্ছায়, বুঝছো? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, সকালে দেখা হচ্ছে। বলেই সে স্থান ত্যাগ করলো। আয়রা সেই একইভাবে দাঁড়িয়ে রইল। আর কিছুক্ষণ আগেই তার সাথে হওয়া ঘটনার আকস্মিকতায় সে খুব অবাক। আদ্র অনাকাঙ্ক্ষিত এই কাজে ঘৃণায় গা গুলিয়ে আসলো তার। ওয়াশরুম দেখতে পেয়ে সে ছুটে গেল সেখানে, আর গিয়ে কুলি করতে থাকে। যখন এতে মন শান্ত হলো না, তখন সমস্ত মুখে পানির ছিটে মারতে থাকলো। এতেও কিচ্ছু হলো না। শেষে না পারতে ঝর্ণা ছেড়ে দিয়ে নিচে বসে পড়ে সে। হঠাৎ করে জীবনের এই পরিবর্তনে সে খুশি হতে পারল না। তবে জীবনের সব খুশি উল্টে হারালো। বাবা মা চাচা চাচির এত আদরে বড় হয়েছে যে কখনো কষ্ট পেতে হয়নি, মনে আঘাত যায়নি। কিন্তু আজ এই ঘটনায় নিজে তো খুশিই হয়নি, বরং পরিবারের সকলের কষ্ট পেল, তাও একটা মিথ্যে আর ভ্রান্ত ধারণা নিয়ে। আয়রার বৃষ্টি খুব পছন্দ, তাই তো সে ওয়াশরুম থেকে বেরিয়ে ব্যালকনিতে চলে যায়। বৃষ্টিতে ভিজতে না পারে, দেখতে তো পারবে। দুঃখে বৃষ্টির মতো সেও আজ কাতর, আর বৃষ্টির মতোই অঝরে চোখের পানি ঝরাবে সেও। ব্যালকনিতে গিয়েই দেখলো এটি গ্লাস সিস্টেম। হাতের ছোঁয়ায় গ্লাসটা সরিয়ে দিতেই বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা চলে আসতে থাকলো এপারে। সে চাইলে হয়তো এখান থেকে পালাতে পারতো, কিন্তু পালিয়ে আর যাবেই বা কোথায়? তার যাওয়ার জায়গায় তো প্রথমেই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আদ্র চলে যায় অন্য রুমে, আর নিজের করা অপ্রত্যাশিত কাজটার জন্য নিজের উপরই রাগ হতে থাকে। এই মেয়েটাকে ছোঁয়াও তার জন্য পাপ। সেখানে সে কিছুই ভাবতে পারছে না আর। দরজা বন্ধ করে সিগারেটে আগুন ধরায়। এই কয়েক মাস আয়রার চ্যাপ্টারটা মাথায় ঘুরপাক খেলেও সে পাগলের মতো হয়ে যায়। ভাবতেই পারে না কোনো কিছু আর। একটা অতীব দরদের হাহাকার বেড়ে উঠে নিজের মধ্যে। বুকে চিনচিন ব্যথা অনুভব করে। স্মৃতিময় দিনগুলো চোখ বুঝলেই জল জল করে ওঠে আর ভীষণ পীড়া দেয়। এইসব যেন চাইলেও ভুলতে পারে না সে। এই একটা কষ্ট তাকে সিগারেট খাওয়া শিখিয়েছে। যখনই আয়রার কথা মনে ওঠে, তখনই তার বাজে রকমের একটা ঘৃণা কাজ করতে থাকে, আর সে সিগারেট খায়। আর আজ সেই দিনগুলোর থেকে একটু আলাদা। আর একটা পর একটা সিগারেট শেষ করতেই থাকে সে, এবং ধোঁয়ায় উড়িয়ে দিতে থাকে তার কষ্টটা। এক হাতে সিগারেট আর অন্য হাতে শক্ত করে মুষ্টিবদ্ধ করে ধরলো। তার একটাই চোখের বিষ, আর এটাই উদ্দেশ্য হলো সে আয়রা। সকালে খুব দ্রুত ঘুম ভাঙে আদ্রর, কেননা রাতে সে ভেবে রেখেছিল যে ভোরে ঘুম থেকে উঠে
ওই রুমে যাবে যেখানে আয়রা আছে। তার সাথে একই বিছানায় থাকা তার পক্ষে সম্ভব নয় বলেই সে চলে গিয়েছিল, আবার নিজে আসে। রুমের দরজা ঠিক যেমন সে রাতে বন্ধ করে গিয়েছিল, এখনো ঠিক তেমনটাই আছে। সে রুমে ঢুকতে চোখ গেল বিছানায়, সেখানে কেউ নেই। আদ্র বেশ ঘাবড়ে যায়। তাড়াহুড়ো করে ওয়াশরুমে গিয়ে দেখলো সেখানেও নেই। এবার ব্যালকনিতে যায়, আর সে দেখে কাঙ্ক্ষিত ব্যক্তি দোলনায় আছড়া হয়ে খুব সুন্দর করে ঘুমিয়ে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেললো সে, কিন্তু এই সুন্দর ও আরামের ঘুমটা তো একদমই হজম হলো না তার। তাই যে না নিজে টান মেরে ফেলে দিতে নিবে, অমনি সে অনুভব করলো তার হাতে প্রচন্ড গরমের তাপে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। বুঝতে দেরি হলো না আসলে ব্যাপারটা কি। আয়রার কপালে হাত দিয়ে দেখলো খুব জ্বর, গা পুড়ে যাচ্ছে এই জ্বরের কারণে। আর পরনের কাপড় চোপড় তো আধো ভেজা। তার এই বুঝতে দেরি হলো না যে এই মেয়েটা বৃষ্টিতে ভিজেছে, তার উপর গ্লাসটাও ওপেন করা, ফলে বৃষ্টির ফোঁটা খুব সহজে এখানে চলে এসেছিল। ফ্লোরে এক কোনায় এখনো কিছুটা পানি জমেও আছে। ধ্যাত, এই মেয়েটাকে আমি মারার আগে এত নিচে মরে যাচ্ছে। না না, তা কি করে হতে দেই? তোমাকে তো আমার কবজায় থাকতে হবে আরো পাখি। মনে মনে কথাগুলো বলে হাসলো সে, আর কোলে তুলে নেয় আয়রাকে, বিছানায় শুইয়ে দিল যত্ন করে। আর কি করা যায় ভাবতে থাকলো। অনেক ভেবে উপায় বের করে পেল না, ফলে বাবা মাকেই ডাকতে বাধ্য হলো। আদ্র গিয়ে তার মা বাবাকে কথাটা জানালে তন্নিয়া সুলতানা দুজনেই ছুটে আসে কি হয়েছে দেখতে। জ্বরে গা পুড়ে যাচ্ছে মা, দেখো। হ্যাঁ তাই তো, কিভাবে হলো এটা আদ্র? না, ওই আসলে রাতে অনেক কেঁদেছিল। মানে? রাতে ওর সেন্স আমার পরে আমার কোনো কথা না শুনে বেলকনির দরজা বন্ধ করে দিয়ে সারা রাত বৃষ্টিতে ভিজে রইল, তাই এমন হয়েছে। আদ্র বাবা সায়রের কাজ পড়ে যাওয়ায় একটু দেরি করেই আসলেন। আর রুমে ঢুকতে বিছানায় জ্বরের ঘোরে কাতরাতে থাকা পরীর মতো মেয়েটার মুখ দেখেই তিনি আঁতকে উঠলেন। এখন যেটা তিনি লক্ষ্য করলেন সেটা রাতের কেন ওনার চোখে পড়লো না, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান তিনি। মুখটা আরো ভালো স্পষ্টভাবে দেখে উনি ভীষণ রকমের ঘাবড়ে যান, আর উৎকণ্ঠা চেপে রাখতে না পেরে বলেন, আরে এটা তো অরিন। অরিন। নামটা শুনেই ওনার সামনে থাকা তিনজনই অবাক নয়নে ওনার দিকে তাকাতে বাধ্য হলো। আদ্রের বাবার মুখে অরিন নামটা শুনে উপস্থিত তিনজনই খুব অবাক হলো। আদ্র কিছুই বুঝতে পারলো না, বলল, বাবা, তুমি কাকে অরিন বললে? ও তো আয়রা। সুলতানা বলে, কি বলছেন? এটা অরিন? এই অরিনটাকে? তোমরা দুজন আয়রাকে অরিন কেন বলছো? এটা আয়রা না, এটা অরিন। কি? আদ্র খুব অবাক হলো এখন। তাহলে তার কাছে যে পিকটা ছিল সেটা তো এই মেয়েটারই, আর এর নাম তো আয়রা ছিল, অরিন না। বিদঘুটে একটা অবস্থা। সুলতানা তাড়া দিয়ে বলে, জলদি ডক্টরকে আসতে বলুন, আমি জলপট্টি দেওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, তাই করো, আমিও দেখছি। সায়রা নিচে চলে যায়, আদ্র পিছন পিছন যায়। ব্যাপারটি কি হলো তার মাথার উপর দিয়ে যাচ্ছে। বাবা বলবে তো এই অরিনটাকে? আমি কিছু বুঝতে পারছি না বাবা, বলো না প্লিজ। সায়র আদ্রকে পাত্তা না দিয়ে ডক্টরকে ফোন দেয়, বাসায় আসতে বলে। এর মাঝেই ডক্টরও চলে আসে। তন্নিয়া সুলতানা এরার মাথায় জলপট্টি দেয়, তাতে তার জ্বর একটু কমে গেলে তাকে হালকা কিছু খাইয়ে ওষুধও খাইয়ে দেওয়া হয়। তার জন্য ওষুধও আদ্রই নিয়ে এসেছে, তবে হিসেবটা তার কিছুতেই মিলছে না। বাবা মাও তো কিছু বলছে না। তন্নিয়া এরার কাছেই বসে থাকে। আদ্র জরুরি তলবে সুলতানা আসায়ও ড্রয়িং রুমে আসলো। আদ্র সে একই প্রশ্ন, তোমরা আমাকে বলবা না কে এই অরিন? আয়রা অরিন কিভাবে হলো? তুই কি আমাদের সাথে মজা করছিস আদ্র? আমি মজা কেন করব? প্রশ্নবোধক দৃষ্টি তার। তার আগে তুই আমাদের বল যে তোদের মাঝে কাল রাতের বিয়ের ব্যাপারটা আসলে কি হয়েছে? বিয়েটা কি সত্যি ছিল নাকি মিথ্যা বলেছিস আমাদের? মিথ্যে কেন বলবো? তাছাড়া এত রাতে কে দিব ওকে আমার সাথে আসতে? তোমরাই বলো। তার মানে? বিয়েটা সত্যি, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট বলা যায়। কি সেটা? প্রশ্ন আমি আগে করেছি, তাই উত্তর আমার আগে পাওয়া উচিত। কি উত্তর? অরিনকে? তুই অরিনকে চিনিস না তো ওকে বিয়ে করে নিয়ে এলি কি করে? অথচ আমরা যখন বলেছিলাম তখন সাফ সাফ জানিয়ে দিয়েছিলি তুই ওকে বিয়ে করবি না, আর এখন? তোমরা কি বলতে চাও বুঝিয়ে বলো, আমি কিছু বুঝতে পারছি না। বিলিভ মি। কেন রে, তোকে আমরা বলিনি অরিনকে বিয়ে করার কথা? সুলতানা বলে, আমার মনে পড়েছে, আয়রাও তো অরিনেরই নাম।
অরিনের আসল নাম অরিন মেহনাজ আয়রা। ওর বাবা নাম দিয়েছিল অরিন, তাদের ওকে অরিন ডাকে, সেই হিসেবে আমরাও ওই নামেই চিনতাম। অরিনের বাবা আর আমি ভালো বিজনেস পার্টনারের পাশাপাশি খুব ভালো বন্ধুও ছিলাম। অরিনের জন্মদিনে আমি, তোর মা আর তন্নি যাই। সেদিন ওকে দেখে আমাদের খুব ভালো লাগে, কেননা মেয়ে হিসেবেও খুব লক্ষ্মী আর চঞ্চল একটা মেয়ে। আমি শুনেছিলাম আল্লাহ কাউকে রূপ ঢেলে দেন তো কাউকে দেন মায়া, কিন্তু অরিনের মধ্যে দুটোই ছিল, ওর মায়ায় আটকে যায়। সেদিন ঠিক করলাম অরিনকে তোর বউ বানাবো। তুই তো তখন দুবাইতে ছিলি, কাদেরের সাথে এ নিয়ে কথা বলতে সেও রাজি হয়েছিল, আর তোকে সেটা জানালে তুই একবারে না করে দিয়েছিলি, আর সেজন্যই কাদের আমার উপর রেগে থাকে। তোর মনে নেই সব? আদ্র সায়রের সব কথা শুনে পুরো আহাম্মকের মতো বোকা বনে যায়। সে এত সব জানতোই না। তবে একটা কথা তো সত্যি, তার বাবা তার বিয়ের কথা বলায় সে না করে দিয়েছিল। পরে অনেক জোরাজোরিতে কাজ হয়নি। কিন্তু এটা কি করে সম্ভব? আদ্র জোরপূর্বক হাসি ফুটে তুলে বলে, আর গতকাল কি হয়েছে জানো? তুই না বললে কিভাবে জানবো? আর সেদিন তোমাদের না করে দেওয়ার পর আয়রার ছবি দেখে আমার খুব ভালো লাগে। এক দেখাতে ওর প্রেমে পড়ে যায়, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। তাই ভেবেছিলাম দেশে এসে ওকে সারপ্রাইজ দেব, কিন্তু তা আর হলো না। ছবিটাও হারিয়ে ফেলি, আর তোমাদেরও বলার সাহস পাইনি। তাই এতগুলো মাস নিজে ওর খোঁজ করার চেষ্টা করে গতকালই ওর খোঁজ পাই, আর ওর বাসায় চলে যায়। আমি সোজা ওর রুমে চলে গিয়েছিলাম। এতদিন পর ওকে কাছে থেকে দেখে মনে হচ্ছিল যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। আয়রা তখন ঘুমিয়েছিল। জানি না, ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি নিজেও কখন ঘুমিয়ে পড়েছিলাম। আর আর কি? সুলতানা আর সায়রের চোখ বড় বড় হয়ে যায় আদ্রের কথা শুনে। আদ্র নিচের দিকেই তাকিয়ে বলে, আর যখন ঘুম ভাঙে তখন ওর পরিবারের সবাইকে উপস্থিত দেখি। ওনারাও আমাকে চিনতে পারেনি। আমার কোনো কথা না শুনে ভুল ধারণা নিয়ে তৎক্ষণাৎ দুজনের বিয়ে পড়িয়ে দেয়। আমি কিছু বলার সুযোগটাও দেয়নি। শেষে আয়রাকে বাড়ি থেকেই বের করে দিল। এই তো বললি তুই কিছু বুঝতে পারিসনি, আর এখন এটা কি বললি? আমি আসলে ভুলে গিয়েছিলাম। গতকাল এসব দেখি মাথা ঠিক নেই। আদ্রের বাবা মা এই কথাগুলো শুনে হতভম্ব হয়ে যায়। 7 থেকে 8 মাসে কাদের নিশ্চয় আদ্রকে ভুলে গিয়েছিল, তাই তো চিনতে পারেনি। কিন্তু আয়রার সাথে এটা তো ঠিক হয়নি। মেয়েটাকে সকলের কাছে খারাপ হয়ে গেল। এটা খুব খারাপ হয়েছে বলেই সুলতানা আর সায়র উঠে দাঁড়িয়ে যায়। কঠোর কণ্ঠে ছেলেকে বলে, তুই এটা ঠিক করিস না আদ্র। অরিনকে ওর পরিবারের সবাই খুব ভালোবাসতো, ভালো একটা মেয়ে জানতো, আর তুই এটা কি করলি আদ্র? মেয়েটা কতটা আঘাত পেয়েছে বুঝতে পারছিস তুই? সরি আম্মু, আমি আসলে উৎকণ্ঠা চেপে রাখতে পারিনি, তাই ওর ঘরে চলে গিয়েছিলাম। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি এক্সট্রিমলি ভেরি ভেরি সরি। ওনাদের আদ্র যা বুঝালো ওনারা তাই বুঝে নিল খুব বিশ্বাসের সঙ্গে। মূলত পুরাটাই আদ্রর বানানো ডাহা মিথ্যা আর বানোয়ার। সে জেনে বুঝেই গিয়েছিল আয়রার ঘরে, তবে ভালোবাসা থেকে নয়, গভীর ঘৃণা থেকে। সায়ের তারা দিয়ে বলে ওঠে, এতক্ষণে ওদের সকলের মাথার উপর দিয়ে কি যাচ্ছে কে জানে। সুলতানা, তুমি আমার সাথে এক্ষুনি চলো, কাদেরের বাসায় যেতে হবে, নয়তো পরে আরো খারাপ অবস্থা হয়ে যেতে পারে। সুলতানা আর সায়ের তাড়াহুড়ো করে দুজনেই ছুটলেন আয়রাদের বাড়িতে যাওয়ার জন্য। ছেলের করা ভুল কাজের জন্য খুব আফসোস আর অনুতপ্ত দুজন। আয়রার ঘুম আচমকাই ভেঙে যায়, আর মাথার পাশেই তার মা আর চাচিকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। এটা সত্যি নাকি স্বপ্ন তা নিয়ে কনফিউজড হয়ে যায় আয়রা। অনুপমা হু হু করে কেঁদে উঠলেন। উনিও বুঝতে পারে সব সত্যি। সে হুট করে উঠে মাকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে শুরু করে। রাশেদা মা মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন। অনুপমা পরম মমতায় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে ওর চোখের পানি মুছে দেয়, আর কপালে গলায় হাত দিয়ে জ্বর চেক করে আছে কিনা। সুলতানা আর সায়র সবকিছুই খুলে বলার পর সবাই নির্বাক হয়ে যায়। খুব আকুতি মিনতি করে তাদের, আর রাশেদের এতদিনের জমানো রাগ কেটে যায়। যখনই শুনে মেয়েটা জ্বরে কাতর হয়ে আছে, ছুটে আসে আদ্রদের বাসায়। এমনিতেও পুরো রাত সবার উপর দিয়ে কি গেছে নিজেরাও জানে না। কেউ কল্পনাও করতে পারেনি যে আয়রার এমন কিছু করতে পারে। কিন্তু চোখের সামনে দেখা ঘটনাকে মিথ্যে তো বলা যাচ্ছে না। আদ্রও আকুপাকু করছে। আয়রা যদি বলে যে সে আদ্রকে চেনে না, তখন সবাই ওকে বিশ্বাস করলেও তো কেল্লাফতে আদ্র সব মিথ্যা ধরা পড়ে যাবে। কিন্তু সে যেভাবে তার মা বাবাকে বুঝ দিয়েছে, তাতে আয়রার কথা সবাই বিশ্বাস করার চান্স
100 থেকে 40%। তাও যেন কিছুতেই স্থির হয়ে দাঁড়াতে অবধি পারছে না। গতকাল রাতেই তো সে রাগের মাথায় আয়রাকে আরো কিসব বলেছিল। এখন সেসব যদিও বলে তাহলে কি হবে ভাবতেও পারছে না আদ্র। কি ভীষণ অস্বস্তিতে কাটতে লাগলো মুহূর্তটা। নিজেকে শান্ত করতে না পেরে সে নিজের রুমের বাইরে ঘুরঘুর করতে থাকে। এটা দেখে তন্নি এসে তার পিঠে চাপড় মেরে বলে, কিরে আমার মজনু ভাই, কি করিস এখানে? হঠাৎই এমন করায় খুব চমকে ওঠে আদ্র আর তোতলিয়ে বলে, আসলে ওই আমাকে আয়রা খুব খারাপ ভাবছে, তাই কি করব দুশ্চিন্তা হচ্ছে। ও এই ব্যাপার। আরে এত চাপ নিস না। আমি মানে তোর বোন আছে তো? মানে? বুঝিস নি তাই তো? হ্যাঁ। 500 টাকা দে, সব বুঝিয়ে দেবো। কি? ডোন্ট কেয়ার ভাব ধরে বলল। দিলে দে, না হলে আমার আবার ওইদিকে অনেক কাজ বাকি। দিচ্ছে। আদ্র 500 টাকা দিলে তন্নিকে যেন ভাবতে থাকে। কি ভাবছিস? তোর বাসর ঘর সাজিয়েছি, 1000 টাকা গেছে, আমার সেটাও ফেরত দে। শাকচুন্নি, আমি কি তোকে কানে কানে বলেছিলাম এসব করতে? শাকচুন্নি বললি? না না, তোকে কি আমি শাকচুন্নি বলতে পারি বল? হাওয়া কম দিয়ে টাকাটা দিয়ে দিলে খুব উপকার হয়। নাই রে আমার কাছে আর। তাহলে তোর 500 টাকাও লাগবে না। আমি আবার এত ফকির নে না। আমি গেলাম। দিচ্ছে। তুই তো একটু ডিজিটাল ফকির নেই, আমার সময়টা আসুক, মজা দেখাবো। আদ্র টাকাটা দিয়ে তন্নিকে কি কি করতে হবে বলে দেয়। তন্নি আয়রার কাছে যায় আর আদ্র নিচে যেতে নিবে অমনি শুনতে পায় আয়রার বাবা চাচা আর আদ্রর বাবা মা বলছে, আয়রার বাবা আর চাচা অমত করলো না। আদ্রকে দেখে সায়র আয়রার মা আর চাচিকে ডেকে দিতে বলে। আদ্র বাধ্য ছেলের মতো ডাকতে যায় তাদের। আর তনি রুমে ঢুকতেই শুনতে পায় আয়রা বলছে, মা, আমি ওনাকে চিনি। আয়রাকে থামিয়ে দিয়ে তন্নি বলে ওঠে, আরে ভাবি, তুমি ভাইয়াকে চিনবে কি করে? তুমি তো ভাইয়াকে সেই কবে দেখেছিলে, ভুলেই গেছো? আর এই দেখো, ভাইয়া তোমাকে ভালোবাসতো, সারপ্রাইজ দিতে গিয়ে উল্টো একটা খারাপ কাহিনী করে গেল। বেখাপ্পা হয়ে গেল না পুরোটা? এই কথাটা আয়রার মাথার উপর দিয়ে গেল। ও কিছু বলতে যাবে অমনি কালো শার্ট গায়ে জড়িয়ে রুমে ঢুকে আদ্র। আর ওকে দেখে আয়রা কিছুটা অজানা ভয় কেঁপে ওঠে। আদ্র রুমে ঢুকে সেটা লক্ষ্য করে, তবে চোখ সরিয়ে নিয়ে আয়রার মা চাচিকে বলে যে ওনাদের নিচে ডাকছে। ওনারা চলে যায়। আয়রা ওনাদের সাথে যেতে চাইলে তন্নি আটকায়। ওনারা চলে যায়। তন্নি বলে, আমিও যাই, আমাকেও বোধহয় ডাকছে, তাই না ভাইয়া? ও হ্যাঁ হ্যাঁ, তোকে তো রাখছে, বলতে ভুলে গেছে। তন্নিও চলে যায়। তন্নি মূলত সরল মনে ওদের একটু সময় দিতে চেয়েছিল। আদ্র মনে মনে যে এত শয়তানি বুদ্ধি চলছে সে তো আর জানলো না। আয়রাও উঠে চলে যেতে নেয়। মাথা ঘুরে ওঠে, তাই সে বসে পড়ে। আদ্র দরজা লাগিয়ে দিয়ে ওর কাছে ফিরে আসে। আপনি আমার কাছে আসবেন না। এখন যেটা হচ্ছে তা হতে দাও। তুমি যদি কোনো গন্ডগোল করেছো তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি ভালোর ভালো, খারাপের খারাপ। এই যে তোমার মা বাবা চাচা চাচিকে দেখছো, ওনাদের এখানে অবধি নিয়ে আসার পেছনে আমার ভূমিকা আছে। খারাপকে ভালোই পরিণত করেছে। যদি তুমি এর মাঝে আমাকে সকলের সামনে খারাপ বানাতে চাও, তাহলে তুমি আর তোমার পরিবারের সাথে কি হতে পারে তুমি কল্পনা করতে পারবে না। আদ্রর হুমকির মূলক কথাটা শুনে আয়রা বলে, আপনার যদি মনে হয় আপনি হুকুম দিয়ে আমাকে চুপ করতে পারবেন, তাহলে সেটা ভুল। আমি এক্ষুনি নিচে গিয়ে সবাইকে বলে দিব আপনাকে আমি চিনি না, আর আমি এই বিয়েও মানি না। আদ্র পাল্টা জবাব দেওয়ার জন্য সৌগৌরবে নিজেকে তৈরি করে একটা ডেভিল স্মাইল দেয়। আর সেটা দেখে আয়রা ডোন্ট কেয়ার ভাব নেয়। অমনি আদ্র নিজের শার্টের বোতাম খুলতে খুলতে এক পা করে আয়রার দিকে এগোতে থাকে। এটা দেখে আয়রার চোখ বড় বড় হয়ে যায়। বুঝতে পারলো রাতের ঘটনা যেহেতু এই মানুষটাই ঘটাতে পেরেছে, তাহলে এখনো যা ইচ্ছে করতেই পারে। ওর কোনো বিশ্বাস নেই। উপায়ন্তর না পেয়ে আয়রা নিজেই আমতা আমতা করে বলে, আমি কিন্তু চেঁচাবো। আদ্র তার এই কথার মুখে কোনো উত্তর দিল না। উল্টে এমন ভাব করলো যেন এই কথাটা গায়ে মাখলো না। আদ্র আর তার মাঝের দূরত্বটা খুব বেশি নেই। অবস্থা বেগতিক দেখে আয়রা চেঁচিয়ে বলে ওঠে, আমি আপনার সব কথা শুনবো। আপনি যা বলবেন তাই হবে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার সাথে কিচ্ছু করবেন না। আয়রা নিজেই লাগাতার চোখ মুখ খিচে বন্ধ করে বলতে থাকে যে সে আদ্রের সব কথা মানবে। নিজেই নিজের কথা থেকে নড়ে যায় সে, আর ভয়ে ভীত হতে থাকে।
আর আদ্র শার্টটা খুলে ফ্যানটা জোরে ছেড়ে দিয়ে সোফায় বসে পড়ে। আয়রাকে শুনিয়ে শুনিয়ে বলল। যা গরম পড়েছে না, একেবারেই অসহ্য। আয়রা এক চোখ মিটি মিটি করে খুলে দেখে তার চোখ ছানা বড়া। মানুষটা আয়েশ করে সোফায় বসে আছে। এই মুহূর্তে তার ঠিক কেমন রিয়েক্ট করা উচিত নিজেই বুঝতে পারলো না। রাগটা মুখে প্রকাশ করতে না পেরে মনে মনেই বলল। তোর হুমকিতে আমি ভয় পেয়েছি মনে করেছিস? মোটেও না, তোকে তো আমি ছাড়বই না। আগে আমি নিজে ছাড়া পাই একবার। তোর সাথে আমার কোন জন্মের শত্রুতা তোকে বুঝিয়ে দিব, বজ্জাত লোক কোথাকার। হুট করে আদ্র উঠে রুম থেকে বেরিয়ে যায়। আয়রা শুধু তাকিয়ে রইল তার যাওয়ার পানে। তার যাওয়ার পরপরই রুমে ঢুকে তন্নি আর বলে। ভাবি কি হয়েছে জানো? কি তোমার আর ভাইয়ার বিয়ে। মানে? তোমাদের বিয়েটা তো একটা অ্যাক্সিডেন্ট, লোক জানাজানি হলে খারাপ দেখাবে বিষয়টা, তাই সবাই একত্রে ডিসিশন নিয়েছে আজ থেকে 2 দিন পরে খুব ধুমধাম করে তোমাদের বিয়ে হবে। কি? আরে হ্যাঁ। আয়রা কি করবে বুঝতে পারছে না। তার কাছে মনে হলো কোনো এক মাইন্ড কাচিপায় সে ভালোভাবেই পড়ে গেছে। তার আগে এটাও তাকে ভাবাচ্ছে যে পরিবারের লোকজন তাকে রাতেই ঘর থেকে বের করে দিয়েছিল, সকালেই আবার তারা কিভাবে এই লোকটার ঘরে ওনারা আসলো। তনি আয়রা শুকনো মুখে দেখে নিজেই মন খারাপ করে বলে। ভাবি তুমি খুশি হওনি? মানে না। আচ্ছা তোমার নাম কি? এটাও ভুলে গেলে? চোখ ইয়া বড় বড় হয়ে যায়। আয়রা মনে কখন রেখেছিল সেটাই ভেবে পেল না। আরে আমি তন্নি, তোমার সাথে আজ থেকে প্রায় 8 মাস আগে আদ্র ভাইয়ার বিয়ে ঠিক হয়েছিল, তোমার মনে নেই? আদ্র নামটা শুনে ভরকে গেল আয়রা। ভ্রুকুচকে নিজেকে তন্নির থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে বলে। তুমি এখানে কি করে? তন্নি হাসতে হাসতে বলল। ভাবি তোমার মাথাটা না একেবারেই গেছে। না, তোমার দোষই বা কোথায়? এতগুলো মাস গেছে, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আরে এটা তো আমাদেরই ঘর, আর তুমি এখন আদ্র ভাইয়ারই বউ। কি বললি? এটা সত্যি? তোমার ভাইয়া তো বিয়েটা ক্যান্সেল করে দিয়েছিল, তাহলে আমি ওনার বউ কিভাবে হলাম? মজা করোনি তো তুমি আমার সাথে? এই লম্বা হাতির মতো লোকটা তোমার ভাই হতে পারে না। তন্নি কিছু বলতে যাবে, অমনি রুমে ঢুকলো আয়রার মা আর চাচি। ওনারা একগাল হেসে বলে। তোকে আমরা দুপুরে আমাদের সাথে নিয়ে যাব, আর তার ঠিক 2 দিন পরে তুই খুব সুন্দর করে বউ হয়ে আসবি এ বাড়িতে, বুঝলি মেয়ে? চাচির কথা শুনে তন্নি বলল। সেটাই তো বলছিলাম আমি ভাবিকে। আর দেখুন না, ভাবি আমার ভাইকেই চিনতে পারছে না, পোড়া কপাল আমার ভাইয়ের। তন্নি কপাল চাপড়ে এমন ভং করে কথাটা বলল যে সবাই হেসে দিল। তখনই রুমে কেউ নেই ভেবে আদ্র ঢুকে পড়ে, সবাইকে দেখে বলে। আব্বু। আরে ভাইয়া এদিকে আয়, এই দেখ তোর বউ তোকেই চিনতে পারছে না, একটু তোর ইন্ট্রোডাকশনটা ভাবিকে দে তো। আদ্র প্রতি উত্তরে মুচকি হাসলো। অন্যদিকে আয়রা অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো তার সামনেই দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে। চোখ দুটো যেন এবার সত্যি সত্যি কোটর থেকে বেরিয়ে যাচ্ছে। এটা যে আদ্র কল্পনায় ছিল না তার। দুপুরে খাওয়ার শেষে আয়রাকে নিয়ে নিজ বাড়িতে চলে যায় তারা। এরই মাঝে তন্নির সাথে খুব ভাব জমে গেছে আয়রা। এত মিশুক মেয়েটা চলে আসার আগে বলে দিয়েছে। খুব মিস করবো তোমাকে ভাবি। কথা বলার ফাঁকে তন্নির থেকে জেনে নিয়েছে যে তার বাবা মারা এখানে কিভাবে এলো। সব শুনে শকড হয়ে যায় সে। বিশ্বাসই করতে পারছে না যে এসব সত্য আর বাস্তব। তবে আদ্র দুরূপের মধ্যে কোনটা আসল কোনটা নকল নিজেই কনফিউশনে ডুবে যায়। এই আদ্রর সাথে 8 মাস আগে তার সেই আদ্রর একদমই মিল পাচ্ছে না। সন্ধ্যায় নিজের রুমে পায়চারি করছে আয়রা। সবকিছু শোনার পর সে সিদ্ধান্তহীনতায় ভুগছে বেশি। তার কোনটা করণীয় উচিত নিজেও বুঝতে পারছে না। একবার মনে হচ্ছে বিয়ে ভেঙে দিবে, কিন্তু সেটা কিভাবে? আদ্র যেভাবে সকলকে বুঝ দিয়েছে, এতে করে কেউ এই বিয়েটাতে না করবে না এটা নিশ্চিত। তার উপর আদ্র যে রাতে কি সব যেন বলছিল সেটাও মনে করতে পারছিল না। একবার মনে হচ্ছে আদ্র ভালো, তো আবার মনে হচ্ছে খারাপ। নিজের একটা ব্যক্তিগত ডায়েরিতে হাতে নেয়, আর অমনি হাত ফসকে ডায়েরিটা নিচে পড়ে যায়, সঙ্গে 2টো ছবিও। ছবি দুটোতে থাকা স্থির মানুষটাকে 8 মাস আগে মনের অজান্তেই ভালোবেসে ফেলেছিল সে। যখন শুনে বিয়েটা ক্যান্সেল, তো মনটাও ভেঙে যায়। জীবনে প্রথম কাউকে ভালো লেগেছিল তার, আর সেই মানুষটাই এই আদ্র। যখন বিয়েটা হবে না জানলো, সবকিছু শেষ হয়ে যায়, আর মনের উপর জোর খাটিয়ে মাটি চাপা দিতে থাকে নিজের অপ্রত্যাশিত আর অনাকাঙ্ক্ষিত ভালোবাসাকে। এতগুলো মাসে ডায়েরিটা আর খুলে দেখা হয়নি। ধুলো জমে একাকার মিশে আছে ডায়েরিতে, উল্লেখ্য প্রত্যেকটা শব্দের সাথে।
কিভাবে আদ্রকে মন থেকে মুছে ফেলেছিল সে জানে, কিন্তু পুরনো ক্ষতটা আবারও ঝকঝক করে দিতে আসলো কেন আদ্র? আর আসলোই যখন, তখন এমন করে কেন? তখন বিয়ে না করে দিয়ে এখন বিয়েটা কেন? এসব কেন এর উত্তরগুলো খুঁজতে ব্যস্ত হয়ে যায় আয়রা। মানুষটাকে একটু জিজ্ঞেস করবে তার সময়ও হয়ে ওঠেনি। চলে আসার আগে আদ্রকে হন্য হয়ে খুঁজেছিল সে, তবে পায়নি সে, দেখা মিলেনি মানুষটার। সায়ন আর রাতুল আজ আদ্রকে একটু বেশি ড্রিঙ্কস করতে দেখে বলে, ভাই তুই ঠিক আছিস? হ্যাঁ, একদম। এত ড্রিঙ্কস তো তুই করিস না, কি ব্যাপার বলতো? ওই মেয়েটাকে দেখলে নিজেকে সামলাতে পারি না রে, খুব রাগ হয়, খুব। বলতে বলতেই টেবিলের উপর ঢলে পড়ে, চোখ বন্ধ করে ফেলে আদ্র। রাতুল আদ্রের গালে হাত দিয়ে ডাকতে ডাকতে বলে, এ ভাই, কোন মেয়ের কথা বলছিস? আদ্র, এ আদ্র, কথা বল। কে আবার কি করলো তোকে? এই মেয়েগুলো সব কটা খারাপ। সায়ন বলল, ছেড়ে দে, এ তো আজ গেছে, দুদিন পরের বিয়ে, আর ও কোন মেয়ের কথা বলছে এখানে? আমি যদি জানতাম তাহলে তো বলেই দিতাম, ওকে জিজ্ঞাসা করতাম নাকি। রাগ করছিস কেন? রিয়ার সাথে আবার ব্রেকআপ হলো নাকি? হ্যাঁ। এমনিতে তো মেয়েদের খুব বড় ভক্ত রাতুল, তার মুখে আজ বেসুরে গান বাজতে দেখে সায়ন বুঝে গেছে যে আবার ব্রেকআপ হয়েছে। ভাই তোদের রিলেশনটা কেমন একটু বলতো? দিনে 24 ঘন্টার মধ্যেই 16 ঘন্টায় তোরা বেকআপ খেলিস। ভালো না লাগলে ছেড়ে দে, দুনিয়ায় আরো জোশ মেয়ে আছে মামা। সাইমনের এই কথাটা একদম পছন্দ হলো না রাতুলের। হুট করে তাদের কথাগুলো মধ্যে আদ্র নেশার ঘরেই বলে, মেয়েরা হচ্ছে ছলনাময়ী। সায়ন আর রাতুল দুজনেই দুজনের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আদ্যর মুখে তোর শ্যামলদার ডায়লগ ডাউনলোড হয়ে গেছে রে। Have a relax, you're not for mine. মূলত এই বিয়েটাকে মন থেকে মানতে পারছে না আদ্র। সে যেন কেন এসব করছে নিজে জানে না। একটা চাপা কষ্ট সর্বদাই বিদ্যমান তার মধ্যে, কিন্তু সেটা কি? এভাবেই 3 দিন কেটে যায়। কেন যেন বিয়েটাকে না করতে পারলো না আর আয়রা। গায়ে হলুদও হয়ে যায়। এর মাঝে আদ্রের সাথে যোগাযোগের চেষ্টাও করেছে, কিন্তু আদ্রর কোনো রেসপন্স নেই। এক পর্যায়ে বিয়েটা নিয়ে প্রচন্ড দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় আয়রা। দোটানার মধ্যে দিতেই যাচ্ছে দিন, আর আজ তার বিয়ে। সামনে কি হবে বা হতে যাচ্ছে তার কিছুই জানা নেই। বাইরে থেকেই শোনা যাচ্ছে বরযাত্রী এসেছে। অমনি হুড়মুড় করে সবাই বেরিয়ে যায়, আর রুমের মধ্যে একলা ভাবনায় বিভোর হয়ে পড়ে রইল আয়রা। তার ভাবনায় ছেদ পড়ে রুমে কারো উপস্থিতিতে। সেই মানুষটিকে দেখে একটু অবাক হলো আয়রা, আর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। মানুষটি আয়রার দুগালে হাত রেখে বলে, তুই এই বিয়েটা করিস না আয়রা, ভেঙে দে বিয়েটা। আয়রা মানুষটার কথা শুনে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নিল দেখে ফের সেই ব্যক্তি বলে ওঠে, তুই আমার সাথে পালিয়ে চল। তোকে আমি অনেক আগে থেকে ভীষণ ভালোবাসি, কিন্তু বলতে পারিনি, মানে সুযোগ হয়ে ওঠেনি। আজ সকালে শুনেছি যে তোর বিয়ে, আর নিজেকে স্থির করতে পারলাম না, ছুটে আসলাম তোর কাছে। প্লিজ চল তুই আমার সাথে, তোকে অনেক সুখে রাখবো, বিশ্বাস কর। আরও ফিরিয়ে দিস না আমাকে প্লিজ। এসব কি বলছেন আপনি ঈশান ভাই? আমি ঠিকই বলছি আয়রা। আয়রা ভাবছে ঈশানকে এই বাড়িতে বা ঢুকতে কে দিল। সম্পর্কে সে তার ফুফাতো ভাই। আজ থেকে প্রায় 8 বছর খানেক আগে ঈশান একটা অঘটন ঘটিয়েছিল আয়রান কাজিন মীরার সাথে। সে থেকে তাদের সম্পর্কটা খারাপ হয়ে গেছিল, আর আজ তাকে এই মানুষটা ভালোবাসার কথা বলছে। তার উপর পালিয়ে যাওয়ার কথা তো থাকছেই। এত বড় সাহস ঈশানের! আপনি এখানে আসলেন কি করে? মীরার সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছিলেন আপনি, সেটা কি ভুলে গেছেন? আমি সেদিন তোর কাছে আসতে চেয়েছিলাম, আর ভুল করে মীরার রুমে চলে গেছি। কি বললাম তো, বহুদিন আগ থেকেই তোকে ভালোবাসি। ঈশান আয়রার হাত নিজের হাতের মুঠো নিয়ে বলছিল। আয়রা ছিটকে নিজের হাত সরিয়ে নেয় আর ক্ষিপ্ত হয়ে বলল, তার মানে আপনি সেদিন আমার সাথে অসভ্যতামি করতে চেয়েছিলেন? ছি, আপনি সেটা আমার রুমে আমার সামনে দাঁড়িয়ে সসাহসের সাথে বলছেন কি করে? আমি এক্ষুনি সবাইকে ডাকছি। আয়রা রুম থেকে বেরোতে নিবে, অমনি ঈশান তার হাত টেনে ধরে রেগে গিয়ে বলে, ভালোই বলছি, তাই কানে যাচ্ছে না তাই না? খারাপ রূপটাই দেখবি। আয়রার সাথে জড় জবরদস্তি শুরু করে দেয় সে। যত যাই হোক, একটা ছেলের শক্তির কাছে তো একটা মেয়ের শক্তি কিছুই না। আয়রাও ঈশানের সাথে পেরে উঠছিল না। তার উপর রুমে একা হয়, ভয় কাজ করতে শুরু করলে সে মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করে।
এমন সময় রাশেদা হুট করে রুমে ঢুকে আর ঈশানকে আয়রার সাথে জোরাজুরি করতে দেখে সজোরে চর বসিয়ে দেয় তার গালে। বেচারা চর খেয়ে তাল সামলাতে পারলো না। তোর এত বড় সাহস! ভাগ্য ভালো যে আজকে আয়রার বিয়ে, না হলে আজকে তোকে কেটে টুকরো টুকরো করে ফেলতাম। প্রথমে আমার মেয়ের দিকে হাত বাড়িয়ে যে দুঃসাহস তুই দেখিয়েছিলে, তার জন্য তোর বেঁচে থাকাটাই অনেক বড় ভাগ্যের ব্যাপার ছিল। আর সেই কাজটাই আবার আয়রার সাথে করতে চেয়েছিস। তোর কলিজা কত বড় রে! আরো কয়েকটা চর মারে তার গালে। চুপচাপ চরগুলো হজম করতে থাকে সে। যদি নিজের খারাপ না চাস তো এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যা, আর কখনো যাতে তোকে আমার আয়রার ত্রিসীমানায় না দেখি। ঈশান ক্ষুদ্র দৃষ্টিতে দুজনের দিকে রাগের বর্ষণ করে হনহন করে বেরিয়ে চলে যায়। আর আয়রা ভয়ে তার চাচিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। এত ভয় পেয়েছিল যা বলার বাহিরে। তার উপর ঈশান তার সাথে অসভ্যতাম করার চেষ্টা করছিল। দেখে ভয়ে গায়ে কাঁপুনি ছুটে গেছে। সে রুমে একা থাকায় ভয়ের মাত্রাটা তীব্র বেগে বেড়ে গিয়েছিল। আর একটু দেরি হলে কি হতে পারত ভেবেই ভয়ে প্রাণ যায় যায় অবস্থা। আয়রার কান্না দেখে তিনি বললেন, তুই আমাকে ডাকলি না কেন? এই কথার উত্তর দিতে যাবে তখনই রুমে আগমন হয় তন্নির। খুশিই লাগছে তারকে। এই খুশিতে এক পায়ে দাঁড়িয়ে আছে যেন। ভাবি, ফাইনালি তুমি আজকে আমাদের বাড়িতে সারা জীবনের জন্য ভাইয়ার জীবন সঙ্গী হিসেবে যাচ্ছ। আমার যে কত খুশি লাগছে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সে কথাটা বলেই সামনে চোখ ফেরাতেই দেখে আয়রার চোখে পানি। চোখ দুটো অস্বাভাবিক বড় করে বলল, এ কি, তুমি কাঁদছো কেন? ভাবি, আই ওকে? রাশেদা আয়রার হাত টেনে ধরে তাকে কিছু একটা ইশারা করে। আর চোখের পানি নিজে আলতো করে মুছে দিয়ে বলে, সবাইকে ছেড়ে যাবে তো তাই কষ্ট হচ্ছে বুঝলে। ওফো, এটা কোনো রিজন হলো? দেখি ভাবি, হাসো তো। মেকআপের আগেই কান্না শুরু করেছো, পরে কি হবে বলো তো? আয়রা কোনো উত্তর দিল না। তুমি তো একদম চলে যাচ্ছ না, তাই না? আবার তোমার যখন ইচ্ছে হবে তখন তুমি আসতে পারবে, কোনো বাধা নেই। তনি নিজে থেকে যথাসাধ্য বলে আয়রাকে হাসানোর চেষ্টা করে। একসময় আয়রা ফিক করে হেসে দেয়। রাতুল আর সায়ন আদ্রের দুপাশে বসে আছে। এক পর্যায়ে রাতুল ফিসফিস করে আদ্রের কানে কানে বলে, ভাই, তুই কাল নেশার ঘরে বলছিলি মেয়েরা ছলনাময়ী, তাহলে বিয়ে করছিস কেন? আদ্র সোজাসুজি নাকচ করে দেয়। কথাটা যে বললো তার মুখের দিকে তাকিয়ে বলে, কই, কখন বলেছে? আরে ভাই, সত্যি তুই এই কথাটা বলেছিস? আমার তো কিছুই মনে নেই। ওয়েট, আমি সায়নকে বলছি, দেখবি সেও বলবে তুই গতকাল এই কথাটা বলেছিস নাকি না। সে সায়নকে জিজ্ঞেস করতেই ও বলল, কই না তো, আমি তো শুনিনি। এই ভাই, তুই অস্বীকার কেন করছিস? তোর মনে নেই আমরা ওর কথাটা শুনে কতটা অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিলাম? ইভেন আদ্র, শোন, আমরা তোর বলা কথাটা নিয়ে খুব হেসেছিও। সায়ন কেন এমন করলো বুঝলো না রাতুল। অন্যদিকে অস্বীকার করায় রাগও হয়। দুজনার বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এমন কিছুই আজ করতে পেরে আদ্র বলে, কি শুরু করলি তোরা? আমার বিয়েটা তো বরবাদ করে দিবি রে ভাই, থাম একটু। ও না কেন করলো বল? আহা, বাদ দে তো। ওকে ফাইন, বাদ দিলাম। তুই ভাবিকে আমাদের দেখালি না কেন এখন সেটা বল। নিজেরও তো দেখতে পাবি, তাই আমি আর কষ্ট করলাম না। সায়ন আগের কথা বাদ দিয়ে এই প্রসঙ্গে বলে ওঠে, এখন দেখাবো তা তো আমরাও জানি, কিন্তু তুই গায়ে হলুদেও আমাদের ভাবির পিক দেখাসনি। তন্নিকে দেখাতে বললাম, তাও না করে দিলি কেন ভাই? আমি তো কিছু বুঝতে পারলাম না। ঠিক বলেছিস, আমিও তন্নির কাছে গিয়েছিলাম। ও বলল এই বেটা নাকি আমাদের দেখাতে না করেছে। চল তো রাহুল, আমরাই গিয়ে এখন দেখে আসি। আদ্র তাদের বাধা দেয় কিন্তু কেউই শুনলো না। জোরপূর্বক গিয়েও কোনো লাভ হলো না। দেখা মিলেনি মেয়েগুলো, ঢুকতেই দিল না। মুখ ছোট্ট করে তাদের দুজনকে ফিরে আসতে দেখে আদ্র বুঝে যায় আসল কাহিনী। মনে মনে হাসে সে। বিয়ে সম্পন্ন হলে বিদায় বেলায় আয়রার কান্নায় পুরো বাড়ি কিছু সময়ের জন্য নীরব নিস্তব্ধ হয়ে যায়, যেন দুঃখের ছায়া নেমে আসলো। প্রত্যেক মেয়েদের জীবনে এই সময়টা খুব কষ্টের। আপনজন, আপন পরিবেশ সব ছেড়ে অন্য এক অজানা পরিবেশ, অচেনা মানুষের সঙ্গে চলার শুরুটাকে দেয় এই বিয়ে। মেয়েদের জন্য এটা থেকেই হয়তো প্রথম ত্যাগের শুরু। আয়রা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। গাড়িতে উঠিয়ে আদ্র পাশে বসানো হয় তাকে। তন্নি তার পাশেই বসলো। গাড়ি আপন গন্তব্যে ছুটতে শুরু করলে আয়রার মাথা নড়ে চড়ে পড়ে যেতে নেয়। এটা দেখে তন্নি বলে, ভাইয়া, নিজের বউকে সামলাতে পারছিস না? কেমন নিষ্ঠুর রে তুই! ভাবি পড়ে যাচ্ছে, ওনাকে ধর। আদ্র ঝাড়ি খেয়ে আয়রাকে ধরে রাখার চেষ্টা করেও ব্যর্থ হলো। অনিচ্ছা সত্ত্বেও করলে যা হয়। কাজ হচ্ছে না দেখে তন্নি আদ্রের হাতে চিমটি কেটে বলে, একটু রোমান্টিক হরবোট কথাকার। ভাবির মাথাটা তোর বুকে নিতে পারছিস না?
এগুলো আমাকে শিখিয়ে দিতে হবে? তোকে বিয়ে করে ভাবির লাইফটা বরবাদ হয়ে গেছে। আমি শিওর তুই ওনার জীবন তেজপাতা করে ছাড়বি। আদ্র বড় বড় চোখ করে তাকালো। একটা কৃত্রিম আবরণে আই মেকআপ করার কারণে আয়রার চেহারায় একটু চেঞ্জ দেখাচ্ছে। তা দেখে রাতুল আর সায়ন তাদের চেনা মুখটিকেও এত সহজে এত কাছ থেকে দেখেও চিনতে পারলো না। বাড়িতে পৌঁছানোর 1 ঘন্টা পর জ্ঞান ফিরে আয়রা। আর ভারী গহনা আর লেহেঙ্গা পরে থাকায় গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তা দেখে তন্নি একটা সুন্দর নীল রঙের জামদানি শাড়ি বের করে আয়রাকে দেয়। শাড়ি পরতে না পারা সত্ত্বেও সে ওয়াশরুমে ঢুকে যায়। আর শেষে খুব চেষ্টা করেও শাড়িটা পরতে সক্ষম হলো না। আদ্র অন্য রুমে বসে ল্যাপটপে কি যেন করছিল। অমনি তার দুজন জানেজিগার বন্ধুর আগমন ঘটলো। একজন এসে আদ্রকে উদ্দেশ্য করে বলল, ভাই তুই জিতছস। আদ্র আর চোখে তাকায়। ভাবি খুব সুন্দরী। রাতুল বলে, তুই ওর বউয়ের দিকেও নজর দিসনি তো? মুখ সামলে কথা বল রাতুল। আচ্ছা সরি, মজা করছিলাম। আদ্র চুপচাপ কাজ করেই যাচ্ছে নিদের মতো। আর তার বকবক করা বন্ধই হচ্ছে না। কিরে ভাই, মুখ এমন বাংলার প্যাচের মতো করে রেখেছিস কেন? সেই তখন থেকে খেয়াল করছি, কি ব্যাপার বলতো? আদ্র বলল, তোদের কথা শেষ হলে এখান থেকে বের হয়ে বাপরে, যেন বাসর ঘর থেকে তাড়িয়ে দিচ্ছিস। বকবক করে আমার মাথা খারাপ করে দিস না। অফিসের একটা গুরুত্বপূর্ণ কাজ করছে, এখান থেকে যা। তন্নিও শাড়ি পরতে জানে না, তাই সুলতানাকে ডেকে নিয়ে আসে। উনি প্রথমে হাসে, পরে সযত্নে শাড়িটা পরিয়ে দিয়ে চলে যান। আদ্র তাড়াতাড়ি দিচ্ছে দেখে দুজন বলল, যাই, তোর বউয়ের কাছে নালিশ দিয়ে আছি। ঠিক বলেছিস তুই সায়ন। আই হোপ ভাবি আমাদের সাথে থাকবে। আদ্র দাঁতে দাঁত চেপে দুজনের দিকে তাকালো। দুজনই ভেঙচি কেটে বেরিয়ে যায় আয়রার রুমে। আর তন্নি ঢুকতে দিতে চাইল না। কিছুক্ষণ পর ঢুকতে দেয়। রুমে ঢুকে আয়রাকে দেখে সায়ন আর রাতুল দুজনেরই চোখ যেন ছানা বড়া। একসাথে দুজনের একই প্রশ্ন। আয়রা এখানে কিন্তু কি করি? রাতুল আর সায়ন দুজন দুজনের মুখোমুখি দাঁড়িয়ে উত্তর মেলাতে ব্যস্ত হয়ে পড়েছিল। এটা দেখে তন্নি বলে, কি হয়েছে তোমাদের? ভাবিকে দেখতে এসে মনে হয় আশেপাশে কোথাও ভূত দেখলে? ভূত না, কিন্তু যা দেখছি তা কি সত্যি? অফকোর্স সত্যি হবে, কিন্তু জানার বিষয় এটা যে তোমরা দেখছোটা কি? সেটাই, যেটা দু চোখ দেখলো। তারা দুজনেই আয়রার পাশে বসলো। আয়রাও তাদের দেখে হেলদোল কোনো রকম ব্যতিক্রম হলো না। মূলত সে চিনতেই পারেনি। উল্টো তাদের দুজনের কথাই কি রিয়েক্ট করা উচিত তা ভেবেই কোনো কুলকিনারা পেল না। আয়রা কিচ্ছু বলল না। তাদের দুজনের মধ্যে থেকে একজন বলল, আয়রা তুমি এখানে কি করে? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমার বিয়ে আদ্রর সাথে হয়েছে। আয়রা আস্তে করে বলল, মানে ঠিক বুঝলাম না ভাইয়া। আমাদের ভুলে গেলে তুমি? রাতুল, সায়ন, জিশান, এই তিনজনকে চিনতে না তুমি? তন্নি তাদের কথার কোনো অর্থ খুঁজে পেল না, আর না বুঝলো তাদের কথার আগা মাথা। খুব মনোযোগ সহকারে শুনলো, তাতেও কাজ হয়নি। এক মিনিট, তোমরা কি ভাবিকে আগে দেখে চেনো? হ্যাঁ চিনি। কিভাবে চেনো? আয়রা নাম শুনে অবাক হয়, তাদের দিকে তাকায়। ভাবতে থাকলো আজ 3 বছর আগে সে দেখেছিল এই মানুষগুলোকে, আর এখন প্রায় 2 বছর পর আবারও দেখা। মানুষের জীবনে এমন কিছু ঘটনা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যায় যা কখনো ভোলা যায় না। আর কিছু কিছু মানুষও স্মৃতিতে এমনভাবে গেঁথে যায় যে তাদের মুখগুলো সামনে দেখলে অটোমেটিক চেনা যায়। কিন্তু আয়রা প্রথমে চিনতে না পারলে এখন চিনতে পেরেছে। এই কয়েক বছরে তাদের চেহারায় হালকা পরিবর্তন লক্ষ্য করাই যায়। এজন্যই হয়তো চিনতে পারেনি ভেবেই নিজেকে বুঝতে দিল না আয়রা। তন্নি উত্তর না পেয়ে বলল, কি হলো, কেউ বলছো না যে? আয়রা তাদের বলতে না দিয়ে নিজেই বলল, আমি যে ভার্সিটিতে পড়তাম তখন ওনারা সেখানকার সিনিয়র ছিলেন, ওভাবে চিনতাম। ঠিক বলেছ। আশ্চর্য, তাহলে তোমরা বিয়ের আগে ভাবির পিক দেখোনি? তখন চিনতে পারলে না, আর এখন চিনেছো? তোমরা বউ পাগলা। ভাই আমাদের দেখতে দিলে তবে তো দেখবো, তাই না? ও তো আমাদের দেখাইনি। কি? কেন? এটা তো ওই ভালো জানে, জিজ্ঞেস করে আসছি, ওয়েট। রাতুল আর সায়ন আরো কিছুক্ষণ কথা বলে চলে দেয়। তন্নি আয়রাকে বলে, ভাইয়া এমনটা করেছে তোমার মনে হয়? আমার মনে হচ্ছে ওনারা আমার নিরীহ ভাইটার নামে মিথ্যে কথা বলেছে। মিথ্যে কেন বলবে? কি জানি, ধুর বাদ দাও। একটা কথা তো মিথ্যেই, আমার ভাই মোটেই বউ পাগল না। এটা তো একটা কি? রোবট একটা। কিভাবে? শোনো তাহলে। তন্নির বলা শেষ হলে দুজন বেশ হাসে। তবে আমি কনফিউজ যে এই রোবটটা তোমাকে ভালোবাসে।
আচ্ছা তন্নি, এই দুজন তোমাদের সম্পর্কে কেউ হয়? মানে আমি বলতে চাচ্ছি তোমাদের কোনো রিলেটিভ? কোন দুজন? এই যে একটু আগে দুইটা ভাইয়া গেল। আরে ওরা তো ভাইয়ার বন্ধু সেই ছোট্টবেলা থেকে। ও আচ্ছা। আয়রা ভাবতে থাকলো ওদের বন্ধুত্বের মধ্যে তো তিনজনই ছিল, আদ্র কোথা থেকে আসলো? রাতুল, সায়ন আর জিসান, এই তিনজনকে তো জানতো আয়রা। আদ্রকে তো কখনো দেখেনি, কিভাবে বন্ধু হলো? আর হলেও কখন আদ্রকে কেনই বা দেখলো না? সায়ন আর রাতুল গিয়েও আদ্রকে পেল না। বাসর রাতে নিয়ে কোনো ফিলিংসই নেই আদ্রর মাঝে। সবাইকে ফাঁকি দিয়ে সে ছাদে বসে আকাশ দেখতে ব্যস্ত। এই দুদিনে বিয়ে নিয়ে কোনো আনন্দই ছিল না তার মনে, যা ছিল প্রতিশোধের নেশা। এদিকে সুলতানা এসে আয়রাকে খাইয়ে দিয়ে চলে যায়। বাসর ঘরে তাকে একাই বসানো হয়। রাত 12টায় সে এখন অপেক্ষা করতে থাকে মিস্টার রোবটের আসার জন্য। তন্নির থেকে আদ্র কেমন তা জানার পর তার বিশ্বাস হয়ে গেছে এই লোকটার ভেতর কোনো ফিলিংসই নেই। কাকে ভালোবেসেছিল আয়রা তা ভেবে নিজেই ডিপ্রেশনে চলে যায়। তাছাড়া ও বলেছিল তাকে ভালোবেসে সেদিন রাতে গিয়েছিল। তাহলে রাতের কথাগুলো কি ছিল? এক পয়েন্টের সাথে অন্য পয়েন্টের কোনো মিলে নেই। ঠিক এই জায়গায় এসেই মনে হচ্ছে কোনো তো গন্ডগোল আছে, এটা নিয়েই নিশ্চিত আয়রা। তবে আজ ভাবলো আদ্রকে সে জিজ্ঞেস করবে নিজেই, আর ভয় পাবে না, কেননা সাহসী সে। আদ্র রুমে আসলো ঠিকই, তবে আয়রাকে কিচ্ছু বলল না। শুধু বিছানা থেকে বালিশ আর কাঁথা নিয়ে সোফায় চলে যায় আর সেখানে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। আয়রা ড্যাব ড্যাব চোখে শুধু তা দেখলো। আদ্র কোনো কিছু না বলে ঘুমানোর চেষ্টায় মত্ত থাকলো নিজের মতোই। কেটে গেল আরো কিছু মুহূর্ত। আয়রা উঠে গুটিসুটি পায়ে এগিয়ে আসলো আদ্রর দিকে। মানুষটার চেহারায় আলাদা মায়া আছে। কেন এমন করলো আদ্র তাই ভাবতে থাকলো। শেষে ভেবে না পেয়ে বিছানায় গিয়ে নিজেই শুয়ে পড়ল। সারাদিনে সবকিছু শেষে এই মুহূর্তে নিজেকে ক্লান্ত লাগছে বেশ। আদ্র আসলেই তাকে জিজ্ঞেস করবে ভেবে এতক্ষণ জেগেছিল, বাট সেও যখন ঘুমিয়ে পড়লো তারও আর জেগে থাকার কাজ নেই ভেবে নিজেও ঘুমের দেশে তলিয়ে গেল। এদিকে অনেক চেষ্টা করেও ঘুম আসলো না আদ্র, কারণ একটাই, সোফায় ঘুমানোর অভ্যেস তার নেই। তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও বিছানার দিকে এগিয়ে যায় আর দেখে আয়রা গুটিসুটি মেরেই ঘুমোচ্ছে। একটা কোলবালিশ নিয়ে এসে মাঝখানে রেখে দিয়ে একপাশে শুয়ে পড়ল। দুজনেই ঘুমের রাজ্যে পাড়ি জমায়। সকালে ঘুম ভাঙে আয়রার আগে, আর বিশাল দেহি শক্ত হাত জাতীয় কিছু তাকে জাপটে ধরে থাকতে খেয়াল করলো। সে আর কেউ নয়, আদ্রই। কিছুটা সময় পর এটা লক্ষ্য করলো আয়রা। এই মুদ্রা আদ্রের বুকে মাথা রেখে শুয়ে আছে সে। এটা লক্ষ্য করতে আয়রার চোখগুলো অস্বাভাবিক বড় হয়ে যায় আর তাড়াহুড়ো করে উঠে বসে। আচমকা এমন করায় আদ্রের গভীর ঘুমেও ফাটল ধরলো। কাঁচা ঘুম ভেঙে যেতেই ভীষণ রাগ হয় মানুষটার। রক্তচক্ষু নিয়ে আয়রার দিকে তাকায় সে। আয়রা নিজেকে সামলে নেয়। ক্ষিপ্ত চোখ জোড়ায় রাগের মিশ্রণ দেখতে পেয়ে বলে, ভাগ্যিস চোখ দিয়ে কাউকে খেয়ে ফেলা যায় না, তা না হলে কবে যে আমাকে মস্ত বড় হাতিটা এক নিঃশ্বাসে নিজে গিলে ফেলতো কে জানে। আয়রা ভেবেছিল তার কথা শুনে আদ্র রিয়েক্ট করবে আর তাকে রেগে গিয়ে কিছু বলবে, কিন্তু না, তেমন কিছুই হলো না। আদ্র ভদ্র ছেলের মতো ওয়াশরুমে ঢুকে যায়। আয়রা নিজেই নিজেকে বলতে থাকলো, এটা কি হলো? উনি কিছু বললো না কেন? কি চলে এই রোবটের মনে? থাক বাবা, আমার আর উঠে কাজ নেই, আমি বরং ঘুমাই। আয়রা আবারও শুয়ে পড়লো আর ঘুম ভাঙলো দরজা কারো টোকা পড়ায়। তন্নি এসে তাড়া দিয়ে বলে ফ্রেশ হতে। আড়মোড়া ভেঙে আয়রা ওয়াশরুমে চলে আবার কিছুক্ষণ পর বেরিয়েও আসে। তারপর ভাবলো একেবারে বাড়িতে ফোন দিলে কেমন হয়, সবার সাথে কথাও বলা হয়ে যাবে, না ভালোই হয়, সকাল সকাল মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। কল দেওয়ার জন্য তো এবার ফোন দরকার, কিন্তু ফোন পাবে কই সে? তার ফোনটা তো সাথে করে নিয়েও আসেনি। হায় রে বলে মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ে আয়রা। আর হঠাৎই তার চোখ যায় ড্রেসিং টেবিলের উপর, যেখানে একটা ফোন রাখা। আর দেরি না করে উঠে ফোনটা হাতে নেয়। দেখলো ফোনটা আদ্রর, কোনো লক দেওয়া নেই। তা দেখে আয়রা নিজে নিজেই বলল, আশ্চর্য, ফোনে কি নিজের গুরুত্বপূর্ণ কিছু নেই নাকি? একটা লক তো দিতে পারতো নাকি? যাকে, এখন আমার জন্য তো ভালোই হলো। কল দেই, ব্যালেন্স আছে কিনা দেখি। আয়রার মন রীতিমতো আকুপাকু করছে গ্যালারিতে যাওয়ার জন্য, কিন্তু আরেকজনের ফোনে অনুমতি ব্যতীত গ্যালারিতে যাওয়া ঠিক হবে না ভেবে ব্যালকনিতে গিয়ে নাম্বার মুখস্থ থাকায় কল দেয় আর একে একে সবার সাথে কথা বলে নেয়। প্রায় 1.5 ঘন্টার মতো সবার সাথে কিছুক্ষণ হাসি কান্নার খুনসুটির মধ্যে দিয়ে কেটে যায়। সকাল সকাল সবার সাথে কথা বলে আয়রার মনটাও বেশ ফুরফুরে হয়ে যায়।
যে না ও ফোনটা যেখানে ছিল সেখানে রাখার জন্য পেছনে ফিরে অমনিই দেখে আদ্র ফোনটা আয়রার থেকে ছিনিয়ে নিয়ে চলে যায়। অন্যজন ঠায় দাঁড়িয়ে সেটি দেখেই গেল। কেটে গেল বিয়ের 1 মাস। এই 1 মাসে কোনো রকম দূরত্ব গুছেনি দুজনের মধ্যে। এই 1 মাসে আদ্র আয়রার কাছে টেনে নিয়েছে, আবার দূরেও ঠেলে দিয়েছে। এ সকল কিছুতেই কোনো রকম ভালোবাসার দেখা পায়নি আয়রা। আদ্রকে অনেকবার জিজ্ঞেস করেছে কেন সে এমন করছে, কিন্তু উত্তর সে দেয়নি। আজ ঠিক করলো উত্তরটা জেনেই ছাড়বে। এতগুলো দিবে, হয়তো উত্তরগুলো দিবে, তাদের কথাগুলো কোনো এতগুলো দিনেও তাদের কথাগুলো কোনো পরিবারই জানে না। আয়রা জানায়নি কাউকে, নিজে সমাধান করার চেষ্টা করে গিয়েছিল। আজ শুক্রবার, আদ্র বাড়িতেই আছে, তবে এই মুহূর্তে রুমে নেই। এটি চূড়ান্ত সুযোগ ভেবে একে একে সবগুলো রুম আদ্রকে খুঁজতে থাকে আয়রা। তখনই হুট করে তন্নি সামনে পড়ে যায়। ভাবি, কাউকে খুঁজছো? হ্যাঁ, মানে না। এত মানে মানে না করে বললেই তো হতো যে ভাইয়াকে খুঁজছো। তোমার উনি ছাদে আছে। তুমি দেখেছো? যাওয়ার সময় দেখেছি। আচ্ছা ঠিক আছে। আয়রা ছাদে গিয়ে দেখলো আদ্র ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সেও গিয়ে তার পাশেই দাঁড়িয়ে। এটা দেখে আদ্র তার দিকে ঘুরিয়ে তাকায়। ভ্রু কুচকে আয়রাও তাকালো। চোখাচোখি হতেই চোখ ফিরিয়ে নেয় আদ্র, আর চলে যেতে নিলেই আয়রা গিয়ে সামনে দাঁড়ায়। আরে আরে আরে, যাচ্ছেন কোথায়? আপনার জন্যই তো এখানে এলাম। মানে জানতে চান? বুঝলাম না কিছু। বুঝাচ্ছি, 1 মিনিট। কথাটা বলেই হুট করে আদ্রকে জাপটে ধরলো। আদ্র রোবটের মতো সে একইভাবে দাঁড়িয়ে থাকলো। কিছু সময় পর আয়রাকে নিজের থেকে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু সে ছাড়তেছে না কিছুতেই। দেখে রেগে মেগে বলল, ছাড়ো বলছি, এসব কি করছো? সবসময় তো আমাকে কাছে টেনে নিয়ে আবার দূরে সরিয়ে দেন। আমি জানতে চাই কেন এমন করেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত প্রত্যেক দিন নিয়ম করে জানতে চেয়েছি, বারবার ইগনোর করেছেন। আজ আপনাকে বলতেই হবে। আদ্র দাঁতে দাঁত চেপে সব রকম চেষ্টা করলো আয়রাকে সরানোর, কিন্তু ব্যর্থ হলো সে। আপনি যদি কারণটা বলেন তাহলে আমি আপনাকে ছেড়ে দেব, আর না বললে ছাড়বই না। আদ্রই জোর করে নিজেকে ছাড়িয়ে নেয়। রক্তচক্ষু নিয়ে আয়রার দিকে তাকায়, আর প্রতিদিনের ন্যায় আজও ইগনোর করে চলে যেতে নেয়। এটা দেখে আয়রা পেছন থেকে চেঁচিয়ে বলে, আমি আজকে সবাইকে বলে দেব এসব। কেন কোনো কারণ ছাড়াই আপনি আমার সাথে এসব করে যাবেন? তা তো হবে না। ব্যাস, এনাফ, আর না, অনেক হয়েছে। আয়রার কথা শুনে এবার থামলো আদ্র, আর আয়রার দিকে এগিয়ে এসে তার দুহাত চেপে ধরে চোখে অগ্নিরাশি ছুঁড়ে মারতে মারতেই প্রচন্ড রেগে পড়ল। এত তাড়াতাড়ি অসহ্য হয়ে গেলে তুমি যেভাবে একটা ছেলের জীবন নরক বানিয়ে তাকে মেরে ফেলেছ, আমিও তোমাকে তাই করব। এত সহজে পার পাবে না তুমি। আমার হাতে লাগছে। লাগুক, ব্যথার জন্যই তো ধরেছে। কারণ জানার খুব শখ না তোমার? তাহলে এইটুকু ব্যথাতে কেন হাঁপিয়ে উঠলে? ওকে ফাইন, বলেন কারণ কি? আমি কোন ছেলের সাথে কি করেছি? হাতের ব্যথায় আয়রার চোখে পানি চলে আসে। এটা দেখে আদ্র তাকে ছেড়ে দিয়ে বলল, জিসানের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে? জিসান। নামটা শুনেই অবাক নয়নে আদ্রর দিকে তাকায় আয়রা। প্রশ্ন একটাই, এসবের সাথে জিসানের কি সম্পর্ক? এটা সেই জিসান যাকে আমি ভাইয়ের মতো দেখতাম। আরে ও তো আমার ভাই ছিল, কলিজের টুকরো ছিলাম আমরা একে অপরের। আয়রা আদ্রর কথা শুনে ভাবতে থাকে, এসব কথা এখানে কেন আসলো। 3 বছর আগের ঘটনা মনে পড়ে? আমরা 4 জন বন্ধু ছিলাম, জিসান, আমি, রাতুল, সায়ন। আমি দেশের বাইরে চলে যাই। কথা ছিল 1 বছর পর জিসানও যাবে। আমি চলে যাওয়ার কয়েক মাস পরে জিসান ভার্সিটির একটা মেয়ের প্রেমে পড়ে, খুব ভালোবেসে ফেলে। আমাকে বলতো, দোস্ত আমার ওই মেয়ে গিয়ে লাগবে, ওকে ছাড়া আমি বাঁচব না। জানো ওই মেয়ে গিয়ে ছিল তুমি ছিলে, তুমি। আয়রা কিছু বলতে যাবে তখনই আদ্র তাকে থামিয়ে দেয়। জিসান তোমাকে পাগলের মতো ভালোবাসতো, আর তুমি কি করলে? ওকে মেরে দিলে। আমি মেরেছি মানে? কি বলতে চান আপনি? তুমি জিসানের প্রপোজ অ্যাকসেপ্ট করোনি, বারবার অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। মারা যাওয়ার আগের দিনও আমাকে বলেছিল আজ শেষ চেষ্টা করবে তোমাকে নিজের করে পাওয়ার। সেদিন তুমি কি করেছিলে জানি না। পরের দিন আমি জানতে পারি জিসান মারা গেছে, ও সুইসাইড করেছে। তার কারণ শুধুই তুমিই মেরে ফেলেছো ওকে। আদ্র চোখে প্রচন্ড রেগে কথাগুলো বলা সত্ত্বেও জিসানের মারা যাওয়ার কথা বলার সময় চোখে পানি চলে এসেছে। তা দেখেও আরেকদিকে ফিরে হাতের তালু দিয়ে চোখের পানি মুছে ফেলে। জিসানকে ভাইয়ের মতো দেখতো,
এক আত্মার সম্পর্ক যেন দুজনের মধ্যেই বিদ্যমান। আদ্রর সব কথা বুঝতে একটু সময় লাগলো আয়রার। ও তাচ্ছিলের হাসি হেসে বলল, তার মানে বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে চাচ্ছিলেন আমার থেকে? আপনার বন্ধুকে আমি মারিনি। আপনি শুধু সেই দিনের সূচনাটা শুনেছিলেন, পুরো ঘটনাটা না চিনে আমার সাথে প্রতিশোধ নিতে শুরু করলেন। বাহ মিস্টার আদ্র, বাহ, সত্যি আপনি বাহবা পাওয়ার যোগ্য। একদম মিথ্যে কথা বলবে না। তোমাকে আমি কিছুতেই সুখে থাকতে দিব না। সবটা শুধু দেখে যাও। প্রথম দিনও আমি তোমাকে কষ্ট দিতে চেয়েছিলাম, কিন্তু পরের দিন কাহিনী উল্টো হয়েছে। তোমার পরিবার থেকে আলাদা করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। এবার এমন কিছু করব যাতে তুমিও তিলে তিলে কষ্ট পেয়ে ধুকে ধুকে মরতে বাধ্য হও। তোমার পরিবারকে সুখে থাকতে দিব না, ছাড়খাড় করে দেব সব। আদ্র রেগে চলে যায়। আয়রা নিচে বসে পড়ে, কান্না করতে থাকে। মনে পড়ে 3 বছর আগের ঘটনাগুলো। এখন তার ভয় কাজ করছে মনের মধ্যে। তাদের দুজনের কথা আড়াল থেকেই ঘাপটি মেরে শুনছিল তন্নি। কেননা প্রথমেই তার গড়বড় লাগছিল, তাই তো সে এটা করতে বাধ্য হয়েছে। আদ্র চলে যাওয়ার পর ধীর পায়ে আয়রার দিকে এগিয়ে আসে সে। আয়রাকে সান্ত্বনা দিতে যাবে, অমনি হুট করে উঠে আয়রা তাকে জড়িয়ে ধরে বলতে থাকে, তন্নি, বিশ্বাস করো, আমি ওনার বন্ধুকে মারিনি। আমি সত্যি বলছি, ওনার বন্ধু নিজে আমার অসম্মানী করতে চেয়েছিল। পরিবারের ক্ষতির কথা শুনে হাউমাউ করে কাঁদতে থাকে আয়রা। কারণ তার পরিবার আর পরিবারের মানুষগুলোকে খুব ভালোবাসে সে। শান্ত হও, নিচে চলো। তোমার ভাই আমার পরিবারের কোনো ক্ষতি করে দেবে তন্নি? আমার সাথে আসো তো তুমি, প্লিজ। আয়রাকে নিচে নিয়ে যায় আর এক গ্লাস পানি তার দিকে এগিয়ে দেয় তন্নি। এক নিঃশ্বাসে সবটুকু পানি খেয়ে ফেলে আয়রা। এবার বলো, কি হয়েছিল সেদিন? আমি বাড়ি যাব। আগে কি হয়েছে সেটা বলো। তোমার ভাই যেখানে বিশ্বাস করে না, তুমি কিভাবে করবে? সত্যি করে বলো, সব কোনো মিথ্যে কথা বলবে না। আমি সত্যিতে বিশ্বাসী, নিজেকে শক্ত করো। তুমি যদি সত্যি হয়ে থাকো তাহলে এইভাবে ভেঙে পড়ছো কেন? আমি মিথ্যে বলছি না তন্নি, সেই দিনের ঘটনার সাক্ষী আছেন রাতুল আর সায়ন ভাই। ওনারা দুজনও ছিলেন সেখানে উপস্থিত। তাহলে আগে তুমি আমাকে বলো তো, সেদিন হয়েছিলটা কি? ঘটনা 3 বছর আগের। তোমার ভাই যেমনটা বলল, আমাকে পছন্দ করতো জিসান। আমার ওনাকে একদমই ভালো লাগতো না। গুন্ডামি করতো ভার্সিটিতে। একদিন তো একটা ছেলেকে মেরে আত্মহত্যা পর্যন্ত করে ফেললো। এরকম অমানসিক কার্যকলাপ দেখে ওনার প্রতি আমার আরও ঘৃণা জন্ম নেয়। আমি প্রপোজ অ্যাকসেপ্ট করি না দেখে আমাকে 3 দিন সময় দিয়েছিল ভেবে দেখতে, আর হুমকিও দিয়েছিল যেন আমি আমার পরিবারকে এ ব্যাপারে না জানাই। 3 দিন আমি আর ভার্সিটিতে যাইনি। চতুর্থ দিন আমার ভার্সিটিতে একটা ফ্রেন্ড জারিফার জন্মদিনের পার্টি অ্যারেঞ্জ করা হয়। ও নিজে এসে আমাকে তার বাড়িতে নিয়ে যায় আর আশ্বাস দেয় জিসান এখানে এসে কোনো রকম খারাপ কিছু করতে পারবে না। এতটুকু বলেই থামলো সে। তন্নি সবটা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকলো। তারপর আমি বাধ্য হয়ে সেখানে যাই। জারিফার বার্থডেটা ঠিকভাবে পালন করা হয়। একসময় হুট করে কারেন্ট চলে যায় আর কে যেন আমাকে কোথাও জোর করে নিয়ে যাচ্ছিল। এটা আমি বুঝতে পেরেছিলাম, তবে চিৎকার করতে চেয়েও পারিনি। আমার মুখ কেউ চেপে ধরেছিল। অন্ধকার একটা রুমে আমাকে একা ছেড়ে দেওয়া হয়। আমি যখন কে কে বলে চিৎকার করতে থাকি, হঠাৎ করে লাইট জ্বলে উঠল আর সামনে রক্ত চক্ষুদয়ের মানুষ অর্থাৎ জিসানকে দেখি। আমার স্বপ্নও ছিল না যে উনি এখানে চলে আসবে। উনি আমাকে ভালোই ভালো জিজ্ঞাসা করে আমি অ্যাকসেপ্ট করব কি না, কিন্তু আমার এই ঘটনায় ঘৃণায় গা রি করতে থাকে। বারবার বিরক্ত করায় একসময় আমি রেগে গিয়ে ওনার গালে চর বসিয়ে দেই। তারপর এই চরটাই আমার কাল হয়ে দাঁড়ায়। উনি আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করে। আমি প্রাণপণে ছুটে বাঁচার চেষ্টা করি, কিন্তু উনি আমার সাথে খুব জোরাজুরি করতে থাকে। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল ওইটাই আমার জীবনের শেষ দিন। হুট করে দরজা কেউ খুলে দেয় আর আমাকে অসহায়ভাবে দেখে সবাই জিসানকে নানান কটূক্তি করতে থাকে। ভয়ে আমি একপাশে জড়সড় হয়ে বসে গলা ছেড়ে কাঁদছিলাম। জারিফা এসে আমার গায়ে ওড়না জড়িয়ে দেয়। আমি ওকে জড়িয়ে ধরে খুব কাঁদি। জিসানকে ওনারা যেতে দেয় না। আমার বাবা মাকে ফোন করে জারিফার বাবা। ওনারা সবটা শুনে ছুটে চলে আসেন আর জিসানের বাবা মাকে ডেকে সেদিন খুব অপমান করেন। জিসানের বাবা জিসানকে সকলের সামনে মারে। জারিফা ভার্সিটির সব ঘটনা সবাইকে খুলে বলে, কেননা ও আমার সাথে ছিল বলে সব কিছু জানতো।
শেষে জিসান আর তার বাবা মা খুব অপমানিত হয়ে বাড়ি চলে যায়। আর তারপরের দিন আমি জানতে পারি জিসান সুইসাইড করেছে। তনি আয়রা সব কথা শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। আয়রার চোখের কোণে এখনো বিন্দু বিন্দু পানি ভিড় করে আছে। তার এই কান্নাই বলে দিচ্ছে এই ঘটনার প্রেক্ষাপট বর্ণনায় কোনো মিথ্যে নেই। তনি এটা ভেবেই শিউরে উঠল যে এই ঘটনার ভুক্তভোগী সে হলে কি হতে পারত। তনির থেকে কোনো উত্তর না পাওয়ায় আয়রা স্থির থেকে চট করে উঠে দাঁড়ায় আর বলে, তুমি আমার সাথে রাতুল আর শায়ন ভাইয়ের কাছে চলো, ওনারা জানেন সত্যিটা। ওনাদের কথা হয়তো তোমার ভাই বিশ্বাস করবে। তারা সেখানে উপস্থিত ছিল অথচ জিশান ভাইয়াকে আটকালো না। অদ্ভুত লাগলো না এই ব্যাপারটা তোমার কাছে? সেই দিনের এই ঘটনায় আমি অনেক দিন ব্যথিত ছিলাম। তারপর জিসান হুট করে মারা যাওয়াটাও আমি মানতে পারছিলাম না। এক সময় আমি সিক হয়ে পড়ি, তারপর কয়েক মাস কেটে যায় এভাবে, আর আমি ঘটনাটা ভুলে যাই। অবশ্য মনেও রাখতে চাইনি আমি তা। তনিও সম্মতি দিয়ে মাথা নাড়ালো। আয়রা এবার তারা দিয়ে বলে, প্লিজ তুমি আমার সাথে চলো, তোমার কাছে দুজনের নাম্বার আছে। ওয়েট, আমি আমার ফোনটা নিয়ে আসি। তাড়াতাড়ি করো, একটু লেট হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, তাই করছি। তনি ফোনটা নিয়ে এসে প্রথমে রাতুলকে কল দেয় আর একটা জায়গায় আসতে বলে। সায়নকে বলায় সেও বলল আসছে। এত জরুরি তলবে দুজনই ভাবলো কি না কি বিপদ হলো, তাই আসছে জানিয়ে দেয়। তবে রাতুল আর সায়নের মধ্যে কেউই জানতো না যে তারা দুজন দুজনার মুখোমুখি হয়ে যাচ্ছে, যা তারা একেবারেই চাইতো না। কারণ কিছুদিন আগের একটা ঘটনা, ড্রিঙ্কস করার পর সায়ন পুরো মাতাল হয়ে যায় আর উল্টোপাল্টা কথা বলতে থাকে। সায়নের গার্লফ্রেন্ড তাকে ঠকানোর পর থেকেই এইসব প্রেম আর মেয়ে দুটোর প্রতি ঘোর ঘৃণা জন্ম নেয় তার মনে। ফলস্বরূপ সে রাতুলের গার্লফ্রেন্ড রিয়াকেও মেনে নিতে পারছিল না। নিজে কোনো মেয়ের গা ঘেঁষে না, বন্ধুকেও মেয়েদের সাথে মিশতে দিবে না, এমন একটা লক্ষ্য তার। অন্যদিকে অতীতে রাতুল তার বিপরীত ছিল। রাতুলের স্বভাব ছিল খারাপ, মেয়েদের সাথে টাইম পাস করে শেষে একটা ছেড়ে দিয়ে নতুন নতুন মেয়েকে পটাতে তারাও ছেড়ে দিত। এসব করতে করতে তার জীবনে রিয়া আসে, আর সে তাকে সত্যিই ভালোবেসে ফেলে। এটাই সায়নের সহ্য হলো না। ঠিক ভাবেনি, নিতে পারেনি, সব সময় এটা চেষ্টা চালিয়ে যেত রিয়াকে তার রাতুলের জীবন থেকে সরানোর জন্য। আর আজ সে নেশার ঘরে রিয়ার নামে বাজে কথাও বলতে থাকে। এই রাতুল, তুই রিয়াকে সত্যিই ভালোবাসিস তাই না? অফকোর্স, তাতে তোর কোনো সন্দেহ আছে? এত এত ভালো মেয়ে থাকতে শেষে কিনা তুই এমন একটা থার্ড ক্লাস গাইয়া মেয়ের প্রেমে পড়লি? ছি! মুখ সামলে কথা বল সায়ন। রিয়া যেমনই হোক সেটা আমি বুঝবো, তুই কে সব বলার? কি? আমি কে? আমি তোর বন্ধু না? হ্যাঁ, আমি তোর খারাপ ভালো দেখবো না? না দেখিস না, দরকার নেই। তোর মতো বন্ধু আমার চাই না। ব্যাস, রাতুলের এই কথাটা সায়নের ইগোতে গিয়ে লাগে আর নেশার ঘরে বলতে থাকে, একটা লো মার্কা মেয়ের জন্য তুই আমার সাথে বন্ধুত্ব নষ্ট করলি। এই মেয়েগুলোই না আসলে এমনই, ছেলেদের জীবনে আসে বন্ধুদের সাথে সম্পর্ক শেষ করে দেয়। রিয়াও তাই লোভী, চিটার মেয়ে একটা। সায়ন চুপ কর, রিয়া একটা। সায়ন আর কিছু বলার আগে রাতুল সজোরে চর বসিয়ে দেয় তার গালে। ঘটনাক্রমে দুজনেই ভয়াবহ রেগে যায়। অলরেডি মারামারি পর্যন্ত লেগে গেছে। লোকজন জড়ো হয়ে তাদের এই রক্তারক্তির কাজ দেখে বিচ্ছিন্ন করে দেয়। সায়ন যার আগে রেগে আগুন হয়ে বলে যায়, তোকে আমি দেখে নেব। যেই মেয়ের জন্য আমার সাথে এমন করলি, তোকেও আমি ছেড়ে কথা বলবো না একদম। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সেদিন থেকে দুজনের বন্ধুত্বের সম্পর্ক খারাপ হয়ে যায়। আদ্র অনেক চেষ্টা করেও তাদের এক করাতে পারেনি। একে অপরের চেহারা দেখতে পর্যন্ত নারাজ তারা। আদ্রর বিশ্বাসটাও আরো গাঢ় রূপ নেয় যে একটা মেয়ে ছেলেদের জীবনে কি পরিমাণ ইফেক্ট ফেলতে পারে, বন্ধুত্ব নষ্ট করে দিতে পারে মুহূর্তের মধ্যেই। তার জলজান্ত উদাহরণ এটি। তন্নির কথায় আয়রার হুঁশ ফিরে। ভাবি, এত কি ভাবছো? আসলে আমার খুব টেনশন হচ্ছে। আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না। ভাইয়াকে আমি চিনি, ও এত খারাপ না যতটা তুমি ভাবছো। এই 1 মাসে চাইলে তোমার শারীরিক মানসিক টর্চার করতে পারতো, তা তো করেনি, এটুকু বিশ্বাস রাখো। কিন্তু আমি তোমাকে এই জন্য হেল্প করছি যাতে ভাইয়া সত্যিটা জানতে পারে, ব্যাস। কুল মাইন্ডে থেকো, আর যা হবে ভালোর জন্যই হবে, বিশ্বাস রেখো আল্লাহর উপরে। আয়রা আর তন্নি গাড়িতে গিয়ে বসে। রাস্তায় কথাবার্তা বলেই চলে আসে রেস্টুরেন্টে। আর এসে অপেক্ষা করতে থাকে রাতুল আর সায়নের। প্রথমেই রাতুল আসে। আয়রার ফেস দেখে বুঝে যায় কোনো খারাপ কিছু নিশ্চয়ই হয়েছে। এত জরুরি তলব করলে কি ব্যাপার হয়েছে ভাবি? তোমাকে দেখে বেশ টেনশনে আছো মনে হচ্ছে। ভাবি সব বলবে তোমাদের দুজনকে, তারপর তোমাদের একটা হেল্প করতে হবে ভাবিকে। আমাদের মানে আর কে?
শায়ন ভাইয়া। সায়নের নাম শুনেই উঠে দাঁড়িয়ে যায় রাতুল আর ক্রুদ্ধ কণ্ঠে বলে, সায়ন এখানে আসলে আমি থাকবো, না হয় ও থাকুক, না হয় আমি। এত রেগে কেন যাচ্ছেন ভাইয়া? তুমি জানো না আয়রা ও কত বড় হারামি? ওর সাথে আমার বন্ধুত্বের রীতি টেনে দিয়েছে। এখন ওর ছায়াও আমি দেখতে চাই না। তোমাদের যা বলার হয় আমাকে বলো, না হয় সায়নকে। সায়ন রাতুল দুজনের মধ্যে রাতুলকে বেস্ট মনে হলে তন্নি সায়নকে ফোন দিয়ে না করে দেয়। তখনই সায়ন অলরেডি রেস্টুরেন্টে চলেই এসেছিল। সে ভেতরেই ছিল আর তখনই রাতুলের বলা সব কথা শুনে নিজেও রেগে যায়। তন্নি বা আয়রা কেউই তাকে দেখেনি। কলটা সে সাইডে গিয়ে রিসিভ করে আর কথা বলে নেয়। তন্নির সাথে হাতে হ্যাঁ মিলিয়ে বলে দেয় যে সে আর আসছে না। কলটা কেটে দিতেই তন্নি আর ফিরে এসে বলে, না, শায়ন ভাইয়াকে ম্যানেজ করে ফেলেছি, এবার তো হলো নাকি? এখন তোমাদের ঘটনাটা বলো। আসলে ভাইয়া আমি সব বুঝতে পারছি। আয়রার কথায় রাতুল ভ্রু কুচকে বলে, কোন সব? আপনার মনে আছে বলেছিলেন আদ্র বিয়ের আগে আপনাদেরকে আমার পিক দেখেনি? ও হ্যাঁ, মনে আছে। ওকে তো এই ব্যাপারে জিজ্ঞাসা করব বলেও পরে আর জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি। কিন্তু 1 মাস পরে এসে এই কথা কেন? তন্নি বলল, এটার জন্যই যে একটা মিস্টেক হয়ে গেছে। কেমন সেটা? ভাইয়া 3 বছর আগে জিসান মারা যাওয়ার আগের দিন আমার সাথে কি হয়েছিল আপনার নিশ্চয়ই মনে আছে? রাতুল একটু চমকালো। অন্যদিকে তাদের কথা আড়ি পেতে ঠিকই মনোযোগ দিয়ে শুনছে সায়ন। হ্যাঁ, মনে আছে। আসলে ভাবি, জিসান এখানে গিয়ে সেদিন এই অঘটন ঘটাবে আমরা ভাবতেও পারিনি। ও আমাদেরকে পুরোপুরি মিথ্যা বলে জারিফার বার্থডেতে নিয়ে যায়। আর সেখানে গিয়েই ও, আমার নিজের কাছে লজ্জা লাগছে ব্যাপারটার জন্য। আমার বন্ধু হয়ে এমন একটা কাণ্ড করবে কল্পনাও করতে পারিনি। তার মানে তোমরা দুইজন জিশান ভাইয়ার কি জন্য এখানে গিয়েছিল জানতে না, রাইট? হ্যাঁ, তন্নি ঠিক বলেছ। কিন্তু ভাইয়া তার পরের দিন জিশানকে কিভাবে মারা গেল? সেটা বলতে পারবো না। তবে এর বাবা মা অপমানিত হয় আর জিসানের ভার্সিটিতে গুণনামের কথা শুনে ওনারা জিসানের উপর খুব রেগে যায় আর খুব খারাপ আচরণ করে। এটা জিসান হয়তো নিতে পারেনি আর সুইসাইড করে বসে। কিন্তু এগুলো এত বছর পর কেন আসছে? কি আর বলবো ভাইয়া, আদ্র সেই প্রথম দিন থেকে আমার থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে এই একটা ভুল ভাবনা নিয়ে। মানে? ভাবি ঠিক বলেছে। ভাইয়া ভাবছে যে ভাবি জিশান ভাইয়াকে মেরেছে। জিশান ভাইয়ার মৃত্যুর দায় ভাবিকে করে আমার ভাই এখন ওনার থেকে প্রতিশোধ নিচ্ছে। সেদিন ভাইয়া রাতে ভাবির বাসায় যায়। ভাবিকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে ভাবির মনে কষ্ট দিতে চেয়েছিল। আমি সব কিছু নিজের কানে শুনেছি, অথচ ভাইয়া আমাদের সবাইকে মিথ্যে বলল। রাতুল খুব অবাক হয়। তাই এখন ভাইয়া আপনি আদ্রকে বলবেন যে উনি আসলে ভুল। আমি ওনার বন্ধুকে মারিনি, না হলে উনি বলে গেছেন আমার পরিবারের ক্ষতি করে দিবেন। প্লিজ আমায় হেল্প করুন ভাইয়া, প্লিজ। আয়রা রাতুলের সামনেই হাঁটু গেড়ে বসে পড়তে নাই। রাতুল তাকে ধরে দাঁড় করিয়ে বলে, ছি ভাবি, এসব কি করছো? আমাকে তোমার নিজের ভাই ভাবতে পারো। আদ্র যদি এসব ভেবে তোমাকে কষ্ট দিয়ে থাকে তাহলে আমি ওকে অবশ্যই সত্যিটা জানাবো। আরো কিছু কথা বলল রাতুল। তন্নি খুবই খুশি হয়। আয়রা বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। বোনরা ভাইদের ধন্যবাদ দিতে হয় না। আয়রা তবুও কাঁদছিল দেখে রাতুল তাকে সান্ত্বনা দেয় আর বলে, আহা ভাবি, শান্ত হতো। আদ্রকে আমি সব জানাবো। যদি এর আগে আমার পরিবারে কিছু হয়ে যায়? কিচ্ছু হবে না, তুমি এখানে বসো, চোখের পানি মুছে শান্ত হও। আর কি খাবে বলো? না, কিচ্ছু খাবো না। তা কিভাবে হবে? আজ আমার মন খুব ভালো আছে। তন্নি লাফিয়ে উঠে বলল, তাহলে রাতুল ভাইয়া জম্পেশ একটা ট্রিট দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, বসো। তন্নি লাফানো দেখে আয়রা আর রাতুল হালকা হাসলো। তাদের সব কথা কান পেতে শুনে নিয়ে একটা প্ল্যান তৈরি করে নেয় সায়ন। আর এটাও সে জানে যে রাতুল কেন আজ এত খুশি। রিয়া আর রাতুল এঙ্গেজমেন্টের প্ল্যান করেছে, এত সহজে তো তাদের ছাড়বে না সে। তাই তো ঝটপট একটা ঝাক্কাস প্ল্যান সে বানিয়ে নেয়, যাতে করে আদ্র ও আয়রাকেও দোষী ভাবে আর রিয়া এবং রাতুলের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এক তীরে দু পাখি শিকার হবে। এতে করে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সায়ন একটা ডেভিল স্মাইল দিয়ে প্রথমে আদ্রকে কল দেয় আর বলে, দোস্ত, আয়রা ভাবি রাতুলের সঙ্গে কি সম্পর্ক রে? মানে কি বলতে চাচ্ছিস সায়ন? আমি ঠিক বুঝলাম না। আগে বলতো, আঙ্কেল আন্টি কি বাড়িতে নেই? না, কিন্তু কেন? তুই কোথায়? আমি অফিসে। আয়রা ভাবি রেস্টুরেন্টে রাতুলের সঙ্গে কি করছে? তোকে কি বলে এসেছিল? না তো। রেস্টুরেন্টে এসে নিজের চোখে দেখে যা তোর বউ রাতুলের সঙ্গে কি করছে এসব। ছি ভাই, আমি আর কিছু বলতে পারছি না, নিজেরই খারাপ লাগছে। রাখছি আমি। আমার কথা বিশ্বাস না করলে নিজে এসে দেখে যা। আমি যে এটা বললাম তা বলে দিস না, তাহলে
ভাবি আমাকে খারাপ ভাববে। দেখ ভাই, তুই আমার বন্ধু, তাই বললাম। রাখলাম কলটা। আদ্র কলটা কেটে দিয়ে এবার কল দেয় রিয়াকে। রাতুল নিষেধ করায় রিয়া সায়নের কলটা রিসিভ করছিল না। তা বুঝতে পেরে সায়ন টেক্সট করে দেয় তাকে, আর সেখানেই লিখে দেয়, এই রেস্টুরেন্টে এসে দেখে যাও, তোমার ভালোবাসা রাতুল অন্য মেয়ে নিয়ে বসে প্রেমালাপ করছে। তোমাকে তো আগেই বলেছিলাম রাতুল তোমাকে ঠকাচ্ছে। আমার কথা বিশ্বাস করবে না জানি, তাই রেস্টুরেন্টে আসো আর নিজ চোখেই দেখে যাও। কোনো সিন ক্রিয়েট করো না, যা করবে নিজেরাই নিজেদের মধ্যে করো। রিকোয়েস্ট রইল। সায়নের কথা যেমনই হোক খুব পাওয়ারফুল ছিল, তাই তো আদ্র আর রিয়া দুজনেই তার ডাহা মিথ্যা কথাতেই ছুটে আসতে বাধ্য হয়। আদ্র আর রিয়া দুজনকেই আসতে দেখে সায়ন নিজের নতুন একটা সিম থেকে তন্নির নাম্বারে কল দেয়। আর কলটা রিসিভ করেই তন্নি হ্যালো হ্যালো বলতে থাকে, তবে ওপাশ থেকে কথা আসে না। তাই সায়ন রেস্টুরেন্টেই একটা সার্ভেন্টকে বলল তার বলা একটা কথা বলে দিতে। টাকার লোভে সার্ভেন্ট তাই বলল। ম্যাম, ওপাশে নেটওয়ার্ক পাওয়া যাবে। কে কল দিয়েছে তন্নি? আয়রার সহজ সরল প্রশ্ন। আসলে ভাবি দেখো না, কথা আসছে না। তাহলে নেটওয়ার্ক পাওয়া যায় ওই জায়গায় যাও, দেখো কে কল দিল। আচ্ছা ঠিক আছে। তন্নি চলে যায়। আদ্র আর রিয়াকে সায়ন এটাও বলে দিয়েছিল তারা যাতে রেস্টুরেন্টে কোনো সিন ক্রিয়েট না করে, এতে কাহিনীটা খারাপ দেখাবে। এবার তারা কি করে তাদের উপর। তন্নি চলে যেতে রাতুলের বলা একটা কথায় আয়রা হাসতে থাকে, সঙ্গে রাতুলও। দুজনই হাসছে, যেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে প্রেম করছে। আদ্র আর রিয়া দুজনেই তাই দেখলো। আর সায়নের বলা বানোয়াট কথার সূত্রপাত ধরে দুজনে সেটাই বুঝে আর ভীষণ রেগে যায়। সায়ন তার প্ল্যানে সাকসেসফুল হওয়ার দরুন বেশি খুশি। হঠাৎ করে সায়ন দেখলো রিয়া তার মোবাইলটা বের করে একটা ফটো তুলে নেয়। আদ্র তো এসব দেখে সাথে সাথে রাগের চোটে বেরিয়ে চলে গিয়েছিল। রিয়া ও সায়নের বলা শেষ কথাটার মতো কোনো সিন ক্রিয়েট না করে সেখান থেকে প্রস্থান করে। তনি ফিরে আসে আর রাতুলের সাথে কথাবার্তা বলে শেষে আয়রা বলে, ভাইয়া এবার যেতে হবে, বাসায় কেউ নেই, আপনি প্লিজ আদ্রকে। অবশ্যই বলে দিব। আমি এখনই আদ্রর অফিসে যাচ্ছি। হ্যাপি? আয়রা আর তনি বাসায় ফিরে আসে। আদ্র অফিসেই আবার চলে গিয়েছিল, তবে তার মাথায় কি চলছে নিজেও বুঝতে পারছে না। আয়রাকে সে বউ হিসেবে মানে না ঠিক, তবে রাতুলের সাথে এইভাবে রেস্টুরেন্টে বসে একসাথে দেখাটাও ভালোভাবে হজম করতে পারছে না। তাই তো সে কাজ ফেলে একভাবে দৃষ্টি অনড় করে বসে আছে। এমন সময় দরজায় কেউ নক করে, আর সে রাতুল। আদ্র, ভেতরে আসবো? রাতুলকে এখানে দেখে বেশ অবাক হয় মানুষটা, কিঞ্চিত ভ্রু কুচকে সেদিকে দৃষ্টি দেয়। উত্তর সে দেয় না, চুপ করেই থাকলো। তা দেখে রাতুল ভেতরে চলে আসে আর এসে চেয়ার টেনে বসে পড়ল। কিরে ভাই, কোথায় মনোযোগ তোর? এভাবে স্ট্যাচু হয়ে বসে আছিস কেন? তুই এখানে? এভাবে বলছিস যে? আমার কি অন্য কোথাও থাকার কথা ছিল? আদ্র নিজের ক্ষোভটা চেপে রাখতে না পেরে প্রকাশ করেই ফেলল। তোর তো রেস্টুরেন্টে থাকার কথা আয়রার সাথে। আদ্রর কথা বলার ধরন দেখেই বোঝা যাচ্ছে যে সে কথাটা সহজ স্বাভাবিকভাবে বলেনি, বরং তেরাভাবেই বলেছে। মানে? বুঝিস না নাকি না বুঝের ভং ধরিস? আদ্র, কি হলো তোর? তার মানে তুই আমাদেরকে রেস্টুরেন্টে দেখেছিস? কেন গিয়েছিলি তুই ওখানে? আমাদের ডাকলি তো পারতি। তোদের প্রেম নষ্ট করি কি করে? হোয়াট আর ইউ ম্যাড আদ্র? আমি পাগল নই, একেবারে সুস্থ স্বাভাবিক একটা মানুষ। এসব কি বললি তুই? নিজে বুঝতে পারছিস? কে বলেছে তোকে এসব? যে বলুক না কেন, আমি তো নিজ চোখে দেখে আসলাম। চোখের দেখাও ভুল থাকে, আর তুই যা দেখেছিস সেটা হয়ইনি। আয়রা। ব্যাস, আর বলতে হবে না। আদ্রর কয়েকটা বাজে কথাও বলে ফেলে আয়রা রাতুলকে নিয়ে, অথচ এইসব কথা রাতুল এক মুহূর্তের জন্য ভাবেনি। লজ্জা লাগছে নিজের কাছে। সত্য কথাটা বলার আগে যে আদ্রর কাছ থেকে এতগুলো কথা তার শুনতে হবে ভেবে আসেনি সে। লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। শেষে আর চুপ থাকতে না পেরে তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, আমি বুঝতে পারছিস না তুই এসব কি বলছিস। তবে তুই যা দেখেছিস তা সত্যি, আর যা ভাবছিস তা ভুল। আর এই ভুল আর ভ্রম নিয়ে যা কথা শোনালি তুই আমাকে, তোর সামনে দাঁড়ানোর মুখ নেই আমার। তোকে বন্ধু, ভাই, ভাবি, আর আয়রাকে বোন, এসব কথা ভাবাও আমার জন্য পাপ। আমি রিয়াকে ভালোবাসি, ওর সাথে সামনে আমার এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছে, আর তুই এসব ছি। তোর কথা শেষ হলে তুই আসতে পারিস। যাচ্ছি, তবে যে জন্য এখানে এসেছি তা বলে নেই। আমি তোর কোনো কথা শুনতে চাই না, জাস্ট গেট লস্ট। তোকে শুনতে হবে, এসব জানা জরুরি তোর জন্য। আমাকে আটকাস না, লাস্ট আমার কথাগুলো শোন। কথা দিচ্ছি আর কখনো তোর সাথে আসবো না। বল। আয়রা আমাকে রেস্টুরেন্টে ডেকেছিল ওটা বলতে যে তুই জিসানের সুইসাইডটা নিয়ে ওকে দোষ দিচ্ছিস।
বিয়ের প্রথম থেকে এই 1 মাসে সব বলেছো আমাকে। আসলে তুই দুবাই চলে যাওয়ার পর থেকে জিসান উগ্র হয়ে যায়, গুন্ডামি করে বেড়াতো ভার্সিটিতে। আমরা না পারতাম ও সঙ্গ দিতাম, আর তার এই গুন্ডামি সবের জন্য আয়রা তাকে খুব অপছন্দ করত। প্রপোজ অ্যাকসেপ্ট করার জন্য জিসান আয়রাকে 3 দিন সময় দিয়েছিল। যেখানে একজন একটা মানুষকে পছন্দই করে না, সেখানে প্রপোজ অ্যাকসেপ্ট করবে কিভাবে? জোর করে আর যাই হোক, অ্যাটলিস্ট ভালোবাসা তো আর হয় না। ওই 3 দিনের সময় শেষ হয়ে 4র্থ দিন পরে জিসান মারা যাওয়ার আগের দিন, ওই দিন সে আয়রার সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছিল, তাও জারিফার বার্থডেতে গিয়ে। জারিফা আয়রার ফ্রেন্ড ছিল, আমরা জানতাম। আমি আর সায়নকে মিথ্যা বলে নিয়ে গিয়েছিল। সেদিন ধরা পড়া জিসানের সব ফাঁস হয়ে যায়, অনেক অপমানিত হয় ও। আর আঙ্কেল আন্টি ভার্সিটিতে গুন্ডামি করার কথা জানতে পারে, ওকে বকেছিল। এই গোটা বিষয়টা জিসানের ইগোতে লাগে, সহজে নিতে না পারে সে সুইসাইড করে ফেলে। এই ঘটনার সাক্ষী আমি আর সায়ন ছিলাম। আয়রা এটাই বলতে গিয়েছিল, আমি যাতে তোকে সত্যটা বলি আর তুই ওর পরিবারের ক্ষতি না করিস, ব্যাস, আর কিছু না। এত সুন্দর গল্প সাজিয়েছিস, সত্যি প্রশংসনীয়। এটা গল্প নয়, বাস্তব। বিশ্বাস করাটা তোর উপর। রাতুলের কথার মাঝখানেই হঠাৎ তার ফোনটা বেজে ওঠে, আর সে দেখে রিয়ার ফ্রেন্ড দিয়া কল দিয়েছে। চট করে এই ফোনটা রিসিভ করলো সে। ওপাশ থেকে যা বলল তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। দিয়া বলল, রাতুল ভাই, আপনার থেকে এটা আশা করিনি। আপনি কিনা শেষে আমার ফ্রেন্ডটাকে ঠকালেন। আমার ফ্রেন্ড খুব কষ্ট পেয়েছে, আপনাকে খুব বেশি ভালোবাসত রিয়া। আপনি ওকে ঠকিয়েছেন, এটা মানতে না পেরে হাত কেটে ফেলেছে। শেষে ওকে বেহুশ অবস্থায় পাওয়া গেছে। আঙ্কেল আন্টি ওকে হসপিটালে নিয়ে এসেছেন। এসব করার আগে ও বাড়ির সবাইকে কাঁদতে কাঁদতে বলেছে আপনি ওকে ঠকিয়েছেন, আর তারপর দরজা বন্ধ করে দিয়ে এসব করলো। আপনি কাজটা ঠিক করেননি রাতুল ভাই, ঠিক করেননি। রাতুলের হাত থেকে ফোনটা পড়ে যেতে নিলেও সে সামলে নেয়, আর হন্তদন্ত হয়ে আদ্রের অফিস থেকে বেরিয়ে যায়। আদ্র অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকলো। যাওয়ার আগে রাতুল যা বলে গেল তা কি সত্যি নাকি মিথ্যে? আর এভাবে হঠাৎ করেই বা কোথায় ছুটে গেল? আদ্র রাগ কমলো না, বরং বাড়লো আরো। সে নিজেও জানে না কেন সে আয়রাকে রাতুলের সাথে দেখাটা মানতে পারছে না। না, আয়রার সাথে কথা বলা দরকার। তাই তো আদ্র অফিস থেকে বেরিয়ে সোজা বাসায় চলে আসে। আদ্র বাসায় আসে, দেখে সব নর্মাল। আয়রা সম্ভবত রান্নাঘরে। নিজের রাগ এতটাই বেড়ে গেছে যে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না। সে দেখে রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। অনেকক্ষণ পরে বের হয় আর আয়রাকে ডাকে। ডাকটা অস্বাভাবিক লাগলো আয়রার কাছে। বুঝতেই পারছে কিছু গোলমাল আছে। রান্নাঘরের কাজ শেষ করে গোছগাছ করে আসতে একটু লেট হয়। রুমে ঢুকেই দেখে আদ্র নেই। তাকে ডেকে গেলই বা কোথায়? হঠাৎ করে পেছন থেকে দরজাটা আটকানোর শব্দ পায় সে। তার সঙ্গে সঙ্গে ফিরে তাকায়। আরে, দরজা বন্ধ করলেন কেন? খুব সমস্যা হচ্ছে বুঝি। মানে কি? রেস্টুরেন্টে রাতুলের সঙ্গে কি করতে গিয়েছিলে তুমি? আপনি আমার কথা তো বিশ্বাস করেননি, রাতুল ভাইয়ের কথা বিশ্বাস করবেন। তাই ওনাকে জিসান সম্পর্কে বলতে গিয়েছিলাম, কারণ ওই দিন সাক্ষী ছিল ওনারা দুজন। শাট আপ। প্রেম করছিলে? হ্যাঁ, লজ্জা করলো না তোমার এসব করতে? আদ্র রাগের মাথায় যা নয় তাই বলে গেল। আয়রা সব চুপচাপ শুনে তারপর বলল, ভাই বোনের সম্পর্ক কোথায় নিয়ে গেলেন আপনি? ছি, ভাবতেও ঘৃণায় গা রি করছে। আমি এই জন্য গিয়েছিলাম যাতে আপনার ভুল ভাঙে। আর আপনি? আমার সাথে তন্নিও গিয়েছিল। ও জানে সত্যিটা। তন্নি তো আপনার বোন। ও কি না হয় জিজ্ঞাসা করে নেবে কেন আমরা ওখানে গিয়েছিলাম। আপনার মতো মানুষের সঙ্গে আর যাই হোক আমি সংসার করতে পারবো না। আপনি আমাকে বিয়ে করেছেন ঠিকই, তবে বউ হিসেবে মানেননি কখনো। প্রতিশোধ নিতেই এসব করেছেন। আপনার জানায় ভুল ছিল। কিসের জন্য আপনি আমার সাথে এমনটা করেছিলেন তা জানতেই আমি 1 মাস আপনার যা নয় তা সহ্য করে গেছি। আর না, আমি আজই বাবার বাসায় চলে যাব। আমার শেষ ঠাইটুকু ওখানে অবশ্যই মিলবে, না মিললে রাস্তায় পড়ে থাকবো। তবুও আপনার মতো চিপ মেন্টালিটি মানুষের সাথে থাকার কোনো ইচ্ছে আমার নেই। আর ডিভোর্স পেপারটা যথাসময় পেয়ে যাবেন মিস্টার আদ্র। ভালো থাকবেন, আসি আমি। আয়রার এত খারাপ লাগছিল যে তৎক্ষণাৎ ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়ি চলে যাওয়ার উদ্দেশ্যে স্বামীর বাড়ি ছেড়ে বের হয়ে যায় সে। তন্নি সেখানে উপস্থিত ছিল না বলে কিছু জানতেও পারলো না। আদ্র ব্যালকনিতে দাঁড়িয়ে আয়রা চলে যাওয়ার পানে তাকিয়েছিল। এমন সময় পেছন থেকে কারো ডাক পড়ায় সে সেদিকে তাকায় আর দেখে তন্নি। মনে মনে নাম জপ করতে এসে হাজির দেখে ভালোই হলো। তন্নি আদ্রকে দেখেই বলে, আরে ভাইয়া, তুমি কখন এলে? আদ্র মাথা চুলকে স্থির হয়ে জবাব দেয়, এই একটু আগে তুই কোথায় ছিলি? আমার রুমেই ফোনে কাজ করছিলাম। ও আচ্ছা। কেন খুঁজছিলে নাকি আমাকে? হ্যাঁ না মানে? আরে কি মানে মানে করছো? ভাবি কোথায়? চলে গেছে। কি?
চলে গেছে মানে? এসব কি বলছো ভাইয়া? কোথায় গেছে? ওই আসলে কি আসলে আসলে? ভাবি, এই ভাবি, ভাবি। তন্নি ডেকে ডেকে উপরের তলা নিচ তলা সব তন্নতরে খুঁজে দেখলো, কোথাও নেই আয়রা। সারাও দিচ্ছে না। অবশ্য থাকলে তবে না সারা দিবে। যেখানে মানুষটাই নেই, সারা মিলবে কই থেকে? তন্নি শেষে কোথাও না পেয়ে হয়রান হয়ে আদ্রর কাছে যায় আর বলে, ভাইয়া, ভাবি কোথায় গেছে? এই একটু আগেও তো রান্নাঘরে ছিল। আমি আর ভাবি রান্না করছিলাম, আমার ফোন এলো আর আমাকে ভাবি যেতে বললো। এই এতটুকু সময়ের মধ্যে কোথায় গায়েব হয়ে গেল ভাবি? তার আগে তুই আমাকে বল, তুই কি আরের সাথে রেস্টুরেন্টে গিয়েছিলি আজ? হ্যাঁ। কেন গিয়েছিলে? তোমাকে কেন বলবো? না বলে আরে কেউ খুঁজে পাবি না। মানে কি? তন্নি বোকা বনে গেল যেন। মানে সেটাই যেটা আমি বলেছি। সো তুই আমাকে আমার প্রশ্নের জবাব দে, তাহলে তুই তোর প্রশ্নের জবাব অটোমেটিক্যালি পেয়ে যাবে। ওকে ফাইন, বলছি। আসলে আমি আজ সকালে ছাদে তোমাদের কথোপকথনগুলো শুনেছি। শেষে তুমি চলে যাওয়ার পর আমি ভাবির সাথে কথা বলি। অতপর সকল ঘটনা আস্তে আস্তে খুলে বলে তন্নি। সব শুনে আদ্র স্তব্ধ হয়ে যায়। তুইও মিথ্যা বলছিস তাই না? রাতুলের সাথে নিশ্চয়ই আর কোনো সম্পর্ক আছে, নাহলে ও আমাকে না বলে গেল কি করতে? আর তোকে তো আমি দেখিনি, তার মানে তুই মিথ্যে বলছিস? আমি মিথ্যে কেন বলতে যাবো? আর রাতুল ভাইয়ের সাথে ভাবি, ছি ভাইয়া, এসব কি করে ভাবতে পারলে তুমি? জানি না, তবে আমি জানি তুই মিথ্যে বলছিস। আর তুই সেটাই বলছিস যেটা আয়রা আর রাতুল তোকে বুঝিয়েছে। জিসানের মৃত্যুতে আয়রাই দোষী। আমি বিন্দু পরিমাণও মিথ্যা কথা বলিনি। উল্টো রাতুল ভাইয়া নিজে ভাবিকে নিজের বোন বলেছে। আর তুমি কি বলছো? এসব মাথা ঠিক আছে তো তোমার? জিশান ভাইয়ার কথাগুলো একদম সত্যি। নাহলে তুমি শায়ন ভাইয়াকে জিজ্ঞেস করতে পারো। সায়ন কিভাবে জানবে? সায়ন তো রেস্টুরেন্টে ছিল না। ছিল না তো কি হয়েছে? সেদিনের ঘটনায় তো রাতুল ভাইয়া আর শায়ন দুজনেই উপস্থিত ছিল। সো দুজনেরই জানার কথা, রাইট? তুমি ওনাকে জিজ্ঞেস করে জেনে নাও সত্যিটা। ওকে ওয়েট। আদ্র সায়নকে ফোন দেয়, তবে ওর ফোন বন্ধ বলছে বারবার। তন্নি সেটা বুঝতে পেরে এবার মরিয়া হয়ে উঠলো আয়রার কোথায় আছে তা জানতে। প্লিজ তুমি আমাকে বলো ভাবি কোথায়? উপযুক্ত সময় তো হয়নি, উত্তর কিন্তু পাইনি আমি। ওয়েট ভাইয়া, তোমাকে কে বলেছে আমরা যে রেস্টুরেন্টে আছি? আদ্র মুখ ফসকে বলে দেয়। সায়ন বলেছে। তন্নি যেন বিশ্বাসই করতে পারছে না। কি বলেছে তোমাকে? কই কিছু না। তার মানে এসব তোমাকে উনিই বলেছে, তাই না? এসব কেন করলো উনি? সায়ন কিছু করেনি। আচমকা তন্নি তার মাথায় আদ্রর হাত দিয়ে বলে, কসম আল্লাহ, বিশ্বাস করো ভাইয়া, আমি সত্যি বলছি। ভাবির সাথে রাতুল ভাইয়ের ওই রকম কোনো সম্পর্কই নেই। আর ভাবি আর আমি এই জন্যই গিয়েছিলাম যাতে তুমি ভুল ভেবে ভাবির পরিবারের কোনো ক্ষতি না করো। ভাবির কোনো দোষ নেই। রাতুল ভাই, সায়ন আর ভাবির ফ্রেন্ড জেরিফা এই ঘটনার সাক্ষী ছিল বলেই ভাবি সেখানে ওনাদের ডেকেছিল। কিন্তু রাতুল ভাই সায়নের আসার নাম শুনেই রেগে যায়। তাই আমি ওনাকে ফোন দিয়ে নিষেধ করে দিয়েছিলাম যাতে উনি আর না আসে। আর সেই উনি কিনা এইসব কথা বললো তোমাকে? ছি, বিশ্বাস করতে পারছি না। উনি তো আসলেই খারাপ। এবার আদ্র চুপ হয়ে যায় পুরোপুরি। এবার তো বিশ্বাস হলো। এখন প্লিজ ভাইয়া বলো না ভাবি কোথায়? আয়রা চলে গেছে এই বাড়ি ছেড়ে। তন্নি যেন অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তার মানে আমি আসার আগে তুমি তুমি এইসব কথা ভাবিকে বলেছিলে? হ্যাঁ। কি বললে তুমি এটা ভাইয়া? আমি তো একজন তোমাকে কিছু একটা বললো আর তুমি সেটা বিশ্বাস করে নিলে? রাতুল ভাই আর সায়ন তো বন্ধু ছিল, উনি এমনটা কেন করলো? আদ্র কিছুদিন আগে তাদের দুজনের মধ্যে হওয়া ঘটনাটা সব খুলে বলল। তন্নি তার ছিলেন হাসি দিয়ে বলল, এই কেমন বন্ধুত্ব তোমাদের? এবার আমি বুঝতে পারছি সব। হয়তো আমি নিষেধ করার আগেই উনি এখানে চলে গিয়েছিল আর আমাদের সব কথা শুনে নেয়। রাতুল ভাইয়ের উপরে রেগে থাকার প্রতিশোধ নিতে গিয়ে তোমাকে ফোন দিয়ে উল্টোপাল্টা বলেছে যাতে তোমাদের সম্পর্ক নষ্ট করে যায়। কেমন মানুষত্ব ওনার। রাতুল আমার কাছে এসেছিল। কখন? আর আমি ওই শায়নের কথা শুনে রাতুলকে বাজে কথা বলেছি। তন্নি এক পাশে বসে হাই হাই করে কপাল চাপড়াতে থাকলো। সায়ন কাজটা মোটেও ঠিক করেনি। তার একটা বানোয়াট মিথ্যের জন্য দুইজন মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে আদ্র। হঠাৎ করে রাতুলের উঠে চলে যাওয়ার কথাটা মনে পড়ে আদ্রর। আর রাতুল আমাদের কথার মাঝে হঠাৎ করেই ছুটে কোথায় যেন চলে গিয়েছিল। ওকে দেখতে স্বাভাবিকও মনে হয়নি আমার। আচমকা চলে যাওয়ার আমি আরও রেগে গিয়েছিলাম। তন্নি বিপদের আশঙ্কা পেয়ে বলে, এভাবে হঠাৎ কোথায় গেল? তুমি রাতুল ভাইকে কল দাও। যদি নিজের ভুলের একটু অনুশোচনা বোধ থাকে তো কল দাও। আদ্র সম্মতি জানায় আর সঙ্গে সঙ্গে রাতুলের নাম্বারে কল দেয়। রাতুল অস্থির হয়ে ছুটে হসপিটালে চলে গিয়েছিল। আদ্রর কল দেখে সঙ্গে সঙ্গে রিসিভ করে, আর ধরা গলায় বলে, ভাই রিয়া হসপিটালে ভর্তি, ও হাত কেটে ফেলেছিল।
সায়ন, তোর মতো রিয়াকেও আমার আর আয়রা ভাবির নামে উল্টাপাল্টা বুঝিয়েছে, আর রিয়া সেটাকে সত্য ভেবে নিজের ক্ষতি করতে চেয়েছিল। ওহ, তোকে কেন বলছি, তুই তো আমাকে বিশ্বাসও করবি না। আমি কথা বলার মতো এনার্জি নাই রে, রাখি। রাতুল ভাঙা গলায় স্পষ্ট জানান দিচ্ছে খুব সম্ভবত কান্না করছে। তার মানে সায়ন শুধু তাকেই কল দেয়নি, বরং রিয়াকেও এ ব্যাপারে জানিয়েছিল। আর তারা কিনা সেটাকেও সত্যি মিথ্যা মেনে না জেনেই তা করেই যাচ্ছিল। কতটা জঘন্য এই সায়ন! রাতুলের সব কথা শুনে মুহূর্তের মধ্যে ভীষণ রাগ উঠে গেল আদ্র। হঠাৎ এভাবে তাকে রেগে যেতে দেখে তন্নি বলে, কি হয়েছে ভাইয়া? সায়ন নাকি রিয়াকেও ভুল বুঝিয়েছে, আর সেটাই সত্যি সত্যি মনে করে রিয়া হাত কেটে ফেলেছে, এখন হসপিটালেও। তন্নি কি বলবে বা কি রিয়াক্ট করবে নিজেও বুঝতে পারছিল না। আদ্র রেগে বলল, এখন যদি আমি শায়নকে সামনে পেতাম তাহলে। তাহলে আর কচুর মাথা করতে? একজন একটা বললো আর তারপরে সেটাকে সত্যি মানতে হবে? হ্যাঁ, কাণ্ডজ্ঞান বলতে কি কিছু নেই তোমাদের? হ্যাঁ, যে এই আকাম করেছে বন্ধ কি করবে, তার এখন কি? হ্যাঁ, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। রিয়ার কি অবস্থা কে জানে। এটা তো সত্যি, রাতুল রিয়াকে খুব ভালোবাসে, আমার ওখানে যাওয়া দরকার। চলো আমাকেও ভাবিদের বাড়িতে ড্রপ করে দিও। চল, কুইক। রাতুলকে হসপিটালে দেখে রিয়ার বাবা মা ক্ষুব্ধ হয়ে তার কাছে এসে বলল, তুমি তুমি কি করতে এসেছো এখানে? আমার মেয়ের মরা লাশ দেখতে? আন্টি, তুমি চুপ থাকো, একটা কথাও বলবা না তুমি। এতদিন ভালোবাসার নাটক করে শেষে কিনা আমার মেয়েটাকে ঠকালে। আঙ্কেল আন্টি, আপনারা আমার কথাটা শুনুন, আপনারা ভুল ভাবছেন। তোমার কোনো কথা শুনতে চাই না, আর না কখনো আমার মেয়ের আশেপাশে তোমাকে দেখতে চাই। চলে যাও তুমি এখান থেকে। এমনিতেই যা করেছো করেছো, আর না আমাদের মেয়ের ওপর কোনো ক্ষতি হোক তাও তোমার জন্য, তা আমরা চাই না। তাই ভালো হয় তুমি চলে যাও এখান থেকে। রাতুল অনেক আকুতি মিনতি করে রিকোয়েস্টও করলো, কিন্তু রিয়ার বাবা মা কেউই কারো কথা শুনলো না। না পারতে হসপিটাল থেকে বের হয়ে যায় রাতুল। মনে এক বিশাল কালো মেঘ জমেছে। মেঘে মেঘে ঘর্ষণের ফলে ক্রমশই দেহে আসছে এক বৃষ্টি, যার নাম মন খারাপের বৃষ্টি। এক্ষুনি যেন টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়বে চোখ থেকে। চোখের কোণায় পানি টইটুম্বুর হয়ে আন্দোলন শুরু করেছে কিনা তাকে আর ঠেকায় কার সাধ্য। সায়ান শুধু রাতুলের খারাপ চাচ্ছিল, আদ্রর সাথেও যে না চাইতেও খারাপ হয়ে গেল তা ভেবে কষ্ট লাগছিল সামান্য। তবে রাতুলের নামটা মাথায় আসতেই থরথর করে রাগে সমস্ত শরীরটা কাঁপতে শুরু করে। রাগের বশে ফুঁসতে থাকে সায়ন, আর অসাবধানতাবশত গাড়ি চালাতে গিয়ে হঠাৎই অনাকাঙ্ক্ষিতভাবে অ্যাক্সিডেন্ট করে বসলো সে। শাওনকে সেই হসপিটালে অ্যাডমিট করা হয় যেখানে রিয়াও ছিল। কেউ কারো মুখ দর্শন পায়নি এখন অবধি। আদ্র হসপিটালের নাম রাতুলের কাছে জেনে নিয়ে সেখানে আসে, আর দেখতে পায় রাতুল মন খারাপ করে হসপিটালের বাহিরেই পায়চারি করছে। সে তার সামনে এসেই বলে, রিয়া কোথায়? আদ্রকে দেখে জাপটে ধরে রাতুল, আর পিচি ছেলের মতো কাঁদতে থাকে। আদ্র তবদা খেয়ে গেল। এত বড় ছেলে কিনা কান্না করছে। এই কান্না তার ভালোবাসার বহিঃপ্রকাশ নয় তো? রাতুল, কন্ট্রোল ইয়োরসেলফ। কিভাবে নিজেকে কন্ট্রোল করবো তুই বলতে পারিস? রিয়ার বাবা মা আমাকে ভুল বুঝছেন, আমাকে চলে যেতে পর্যন্ত বলে দিয়েছেন এখান থেকে। ওয়েট, কুল ডাউন, কিছু হবে না, চল আমি রিয়াকে দেখব। আঙ্কেল আন্টি আমাকে দেখলে আবার চলে যাবে, তুই যা দেখে আয়। একা যাব না, শায়নের দোষ ছিল, তোর না, চল তো। আদ্র জোর করে রাতুলকে নিয়ে ভেতরে ঢুকে। এদিকে আয়রাকে হঠাৎই আসতে দেখে রাশেদা চেঁচিয়ে সবাইকে ডেকে বলে, আরে কোথায় সবাই, দেখে যাও কে এসেছে। অনুপমা বলেন, কে? আরে আয়রা, তুই? আয়রা মা আর চাচির পা ধরে সালাম করতে নেয়। তারা তাকে বাধা দেয় আর বুকে টেনে নেয়। বড় আদরের আয়রা। আয়রার বিয়ে হয় সে এ বাড়ি থেকে চলে যাওয়ার ফলে বাড়িটা কেমন শূন্য হয়ে থাকে, ফাঁকা ফাঁকা লাগে সব। সর্বদা মনে হয় কিছু একটা যেন নেই। কেমন আছো তোমরা? এই তো, তুই চলে এসেছিস, এখন আরো বেশি ভালো আছি। তুই কেমন আছিস বল? আছি। আয়রা সন্তর্পণে মন খারাপটা লুকানোর চেষ্টা করছিল, কিন্তু সফল হলো না। কথায় আছে না, মা সন্তানের গোপন কথাও মুখের এক চাহনিতেই ধরে ফেলতে পারে, তাই হলো। আয়রা, কি হয়েছে বল তো? মুখটা এমন শুকিয়ে রেখেছিস কেন রে? কই না তো মা। মিথ্যে বলছিস? একদম না। তুই একা এসেছিস, আদ্র কোথায়? কেন, আমি কি আসতে পারবো না? পর করে দিয়েছো? রাশেদা আয়রার গালে হাত রেখে বলেন, মেয়ে বলে কি
কেন আসতে পারবি না? এটা তোর বাবা চাচার বাড়ি, আমরা না করার কে রে? আয়রা নিজেকে আর সামলাতে নিতে পারলো না, হু হু করে কেঁদে ওঠে। অনুপমা আর রাশেদা থ হয়ে যায়। বুঝতে বাকি রইল না, কিছু তো একটা অবশ্যই হয়েছে, কিন্তু কি সেটা? ঘাবড়ে যান দুজনেই। আয়রা, কি হয়েছে তোর? তুই তো এত সহজে কান্না করার মতো মেয়ে না। সব লুকাতে গিয়েও প্রকাশ করে ফেলছে বুঝতে পেরে আয়রা বলল, তোমাদের কথা খুব মনে পড়েছিল, তাই খারাপ লাগছিল। এই জন্য কাঁদতে হয়? অনুপমা আবারও সচক্ষে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বললেন, আমার কেন যেন মনে হচ্ছে তুই কিছু গোপন করছিস। আহা ভাবি, কি শুরু করলেন? দেখি আয়রা, তুই আমার সাথে আয় তো। দূর থেকে এসেছিস, মামের জবানবন্দি নেওয়া দেওয়ার পালা পরে করিস। রাশেদা আয়রাকে তার রুমে নিয়ে যায়। তুই এখানে বিশ্রাম কর, আমি ঠান্ডা পানি নিয়ে আসি। হুম, আচ্ছা। রাতুলকে আবারও হসপিটালে দেখে রাগী চোখে তাকায় রিয়ার বাবা মা। তবে এবার রাতুলের সঙ্গে আদ্রকেও দেখলো। তুমি তুমি আবার এখানে কেন এসেছো? আদ্র রাতুলকে কিছু বলতে না দিয়ে বলে, আঙ্কেল, আপনার একটু শান্ত হন, আপনাদেরকে আমি পুরো বিষয়টা বুঝিয়ে বলছি। বন্ধুর হয়ে সাফাই গাইতে এসেছো? আর এদিকে তোমার এই বন্ধু আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ের নামে ঠকিয়েছে। না আন্টি, ভুল জানেন আপনারা। কি বলতে চাও তুমি? শুনুন। অতঃপর আদ্র সবকিছু প্রথম থেকে সুন্দরভাবে খুলে বলে। রাতুল পুরোটা সময় চুপ করে নিচের দিকেই তাকিয়েছিল, ভদ্র ছেলের মতো। ভেতরে ভেতরে রাগে ক্ষোভে ফুঁসছে সে, কিন্তু বাহিরে রিয়ার জন্য কষ্টটা প্রকাশ পাচ্ছে। সায়ন এমন কিছু করতে পারে সে ভাবেনি। বন্ধু নামে কাল সাপ একটা, যে কোনো সময় ছোবল মারতে প্রস্তুত থাকে। রিয়ার বাবা মা সব শুনেও বিশ্বাস না করতে চাইলে রাতুল রিয়ার ফোনে সায়নার নাম্বার থেকে আসা মেসেজটা দেখালে তাদের কিছুটা বিশ্বাস হয়। আদ্র বলে, ইনফ্যাক্ট সায়ন আমাকেও একই কথা বলেছিল, আর আপনিও সেটাকে বিলিভ করে রাতুলকে কথা শুনেছিলেন, আর আমার স্ত্রীকেও। রিয়ার ফ্রেন্ড যখন রাতুলকে ফোনে বিষয়টা ইনফর্ম করে, তখন রাতুল আমার অফিসে বসা ছিল, কল পেয়েও ছুটে আসে। এর ফলে আমি ওর উপর আরও রেগেছি। বাসায় গিয়ে আমি আর কি বকাবকি করি, আরও। আর ও কি? আসলে আঙ্কেল, আয়রা আমাকে ভুল বুঝে ওর বাবার বাসায় চলে গেছে। আদ্র অপরাধীর ন্যায় বিমূঢ় হয়ে কথাটা বলল। ঠোঁটের কোণে লেগে আছে একরাশ আফসোসের বার্তা। রিয়ার বাবা মা গভীরভাবে বিষয়টা নিয়ে চিন্তিত থেকে বলেন, কিন্তু সায়ন তোমার সাথে এমন কেন করলো? ও তো তোমার বন্ধু ছিল, তাই না? এ কেমন বন্ধুত্ব তোমাদের? এই কথার প্রত্যুত্তরে বলার মতো কোনো কিছুই খুঁজে পেল না আদ্র আর রাতুল। দুজনেই চুপ থাকলো। শুধুমাত্র তন্নিকে কিছুক্ষণ পর আসতে দেখে এবার ভারী অবাক হয় আয়রা, মা অনুপমা। তন্নি ভালো মন্দ জিজ্ঞেস করা শেষে বিষণ্ণ মন নিয়েই বলে, আসলে ভাইয়ের সাথে ভাবির একটু মনোমালিন্য হয়েছিল, তাই বলে ভাবি এভাবে এখানে চলে আসবে আমি জানতাম না। একটু আগেই ভাইয়া আমাকে জানায়। ওহ, এই ব্যাপার। আমিও আজ করতে পেরেছিলাম অবশ্য, কিন্তু আদ্র কোথায়? ভাইয়া এক ফ্রেন্ডের সমস্যা হয়েছে, তাই ও হসপিটালে গেছে। সমস্যা সলভ হলেই চলে আসবে। আয়রা উপরে আছে। আচ্ছা, আমি তাহলে যাই, কেমন? হুম। সবটা শুনে নেয় রাশেদা, আর অনুপমা চলে যেতেই তন্নিকে যাওয়ার পথে আটকে চেপে ধরে এই প্রশ্নগুলো নিয়ে। কারণ তন্নির কথাতেও কেমন ঘাপলা লাগলো রাশেদার কাছে। দেখো, কেন মিথ্যা কথা বলবেন না? আমার এখনো মনে হচ্ছে তুমিও কিছু লুকাচ্ছ। ভুল বোঝাবুঝির কারণে আয়রা এখানে চলে আসবে আমার মনে হয় না। সত্যি করে বলো তো ব্যাপারটা কি? তন্নি ভেবে পায় না এখন সে কি বলবে। শেষে গিয়ে তন্নি পুরো ঘটনাটা বলতে বাধ্য হয়। সবকিছু শোনার পর রাশেদার মাথায় হাত। রিয়াকশন দেখে তন্নি কিছুটা ভয় পেয়ে যায়। প্লিজ আর কাউকে কিচ্ছু জানাবেন না, তাহলে ব্যাপারটাতে হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাউকে বলবো না, ঠিক আছে, কিন্তু আদ্র আর আয়রা দুজনের মধ্যে এতদিন ধরে এসব চলছিল, আয়রা তো কখনো আমাদের জানালো না। আসলে ভাবি নিজেই এটা সমাধান করতে চেয়েছিল তো, তাই। আমি এই জন্যই বুঝেছিলাম আয়রা এত সহজে ভেঙে পড়ার মেয়ে না। নিজ থেকে প্রচন্ড কঠোর ও নিজের ব্যাপারে সে। ছোট থেকে ওর এই স্বভাবটা চলছে। কখনো নিজের সমস্যাগুলো কাউকে বলতে চায় না, নিজের সমস্যাগুলো সমাধান করত। কিন্তু এখন তো এটা সংসারের জীবনের ব্যাপার, একা দোকা খেলা তো নয়। আদ্র বা আয়রা সম্পর্কে স্বামী স্ত্রী, আর স্বামী স্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ এক অধ্যায় হচ্ছে ভালোবাসা থাকা। সে ভালোবাসাই তো আমি দুজনের মধ্যে কারো কাছেই দেখতে পাচ্ছি না। কিভাবে বাকিটা জীবন সংসার করবে এরা দুজন, বলতে পারো তুমি? অ্যাট লাস্ট দেখবে বিচ্ছেদ পর্যন্ত চলে গেছে এই সম্পর্কটা। আতকে উঠে তন্নি। না না, এসব কি বলছেন? আমার মন বলছে যত যাই হোক
ওরা দুজন দুজনকে ভালোবাসে, বিন্দু পরিমাণ হলেও ভালোবাসা আছে দুজনের মধ্যে। এই কথার প্রমাণ কিভাবে করবে তুমি? তন্নির মাথায় চটপট একটা বুদ্ধির উদয় হলো। একটা আইডিয়া পেয়েছি। কি? রাতুল কিছুক্ষণ পর বলে, ভাই আয়রার কাছে তোর যাওয়া উচিত, রাগ ভাঙিয়ে নিয়ে আয় ওকে। খুব ভালো একটা মেয়ে ও, সত্যি বলছি, ওকে ভালোবাসলে তুই ঠকবি না। জিসানের মৃত্যুতে ওর কোনো হাত নেই, ও নিজেই নিজের মৃত্যুর জন্য দায়ী। যাব, আমাকে তো যেতেই হবে, ভুল করে এসেছি। আর না। আদ্রা এক পর্যায়ে কথার পিঠে কথা উঠতেই প্রচন্ড রেগে যায় আর সায়নকে কল দেয়। এতক্ষণ সে বহু কষ্টে রাগ সামলে যতটা না সম্ভব শান্ত হয়ে রিয়ার বাবা মায়ের সাথে কথা বলে রাতুলের ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করছে। কারণ সত্যটা জেনে সেও রাতুলকে কথা শুনিয়েছিল। বন্ধুর বিপদে পাশে থাকা নৈতিক দায়িত্ব। দুঃসময়ে যে বন্ধুটা পাশে নেই তাকে সুসময়ে আর কি প্রয়োজন? বন্ধু মানেই তো সুখে দুঃখে পাশে থাকার অপর নাম। এই সায়নকে পেলে আমি ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এই কাজের জন্য ওকে অনেক পোহাতে হবে। আদ্র ফোনটা বের করে সায়নকে কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু ফোন সে আগের ন্যায় বন্ধই বলে যাচ্ছে। কিছুক্ষণ পর সে নাম্বারটি অর্থাৎ সায়নের নাম্বার থেকে কল এলো। সায়নের বোন জানায় যে সে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আছে। রাতুল আদ্র দুজনেই হতভম্ব হয়ে যায়, রাগটা উধাও হয়ে যায়। আর মনে হতে থাকলো এই বুঝি ভুল শুনেছে। সায়নের বোন কথা বলতে বলতেই সামনে অগ্রসর হচ্ছিল, আর নিচ থেকে চোখ তুলতেই আদ্র আর রাতুলকে দেখেই থমকে গেল। আদ্র আর রাতুল সেম দৃষ্টি। ভাইয়া, আপনারাও এই হসপিটালে? আমার ভাইয়াও তো এখানেই আছে। কোথায়? আসুন না আমার সাথে। দুজনেই এক পাও নড়ল না দেখে সায়নের বোন বলল, কি হলো ভাইয়া? ওর মুখও দেখা যাচ্ছে না, যা করেছে শান আমাদের সাথে। কি কি করেছে ভাইয়া? সায়নের কুকীর্তি সবকিছুই সায়নের বোনকে জানাতেই সে হা হুতাশ করতে থাকে। কেঁদেই দেয় মেয়েটা। ভাইয়ার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ভাইয়া। ওর কৃতকর্মের সাজার সাথে সাথেই পেয়ে গেছে। ওই যে কথায় বলে না, অন্যের জন্য ঘুরলে সেখানে আগে নিজেকেই পড়তে হয়। আমার ভাইয়ারও তাই হয়েছে। অ্যাক্সিডেন্ট করে পায়ের অবস্থা খুব খারাপ। একটা বার অন্তত চোখের দেখা তো দেখতে আসুন ভাইয়া, প্লিজ। সায়নের বোনের আকতি মিনতি দেখে দুজনের মন কিছুটা নরম হয়, আর তারা সায়নকে দেখতে আসে। দুই পাই ক্ষত বিক্ষত হয়ে গেছে, ব্যান্ডেজ করে বেঁধে রাখা হয়েছে। সায়ন তার বন্ধুদের দেখে প্রথমে অবাক হলেও পরে লজ্জায় নিচের দিকে তাকিয়ে থাকে। চোখ তুলে তাকানো সে সাহস যে তার আর অবশিষ্ট নেই। আদ্র আর রাতুলও দেখে চলে আসতে নিবে, সায়ন পেছন থেকে বলে ওঠে, আমায় মাফ করে দিস তোরা, আমি ভুল করেছি। ভুল? এটাকে অন্যায় বলে, বুঝলি? তোর এই কাজের জন্য আমাদের সাথে কি হয়েছে জানিস? কি হতে পারে ধারণা করেছিলি তুই? হ্যাঁ, শুধু তোর জন্য আজ রিয়াও হসপিটালে। ওর জন্যই এখানে এসেছি, না হলে আমরা আর কোনোদিন তোর মতো স্বার্থপরের মুখও দেখতাম না। সায়ন সব চুপচাপ শুনে বলল, আমি মানছি আমি অন্যায় করেছি, আর সেই অন্যায় শাস্তিও পাচ্ছি। এই দেখ, আমি হয়তো আর হাঁটতে পারবো না। তোদের সাথে যা করেছি তাতে তোরা আমাকে দেখতে হয়েছিস, এটাও আমার কাছে বড় পাওয়া। আমার মুখ আর দেখতে চাইবে না জানি, ক্ষমা করতে বলবো না। আমাকে শুধু এইটুকু বলি, অনেক অনেক ঘৃণা করিস আর অভিশাপ দিস। আমি তোদের বন্ধু হওয়ার যোগ্যতা রাখি না। আসলে আমি খুব স্বার্থপর রে। রিয়ার জ্ঞান ফিরলে রিয়ার মা তাকে দেখতে চায়, আর রাতুলের জন্য কাঁদতে থাকলে সবকিছুই বলেন তিনি। সব ঘটনা শুনে রিয়ার যেন বিশ্বাসই করতে কষ্ট হলো। রিয়ার বাবা ডাক্তারের সাথে কথা বলে আসছিল, এমন সময় রাতুল আদ্রকে একটা মেয়ের সাথে কোথাও যেতে দেখে। তিনিও পেছন পেছন যান, আর গিয়ে দেখে সায়ন সেখানে। সব কথা শুনে তিনি আর সায়নকেও দেখেন। শেষে রিয়ার কাছে যায় আর বলে, মারে, যার মিথ্যে কথা শুনে তুই নিজের ক্ষতি করতে চাইছিলি, গিয়ে দেখ ওই ছেলে এখন নিজেই অ্যাক্সিডেন্ট করে ওই হাসপাতালে আছে। রিয়ার বাবা মা আর রিয়াও সেখানে উপস্থিত হয়। সায়ন সবার কাছেই ক্ষমা চায়। আসলে নিজ থেকেই সে তার করা কাজের জন্য ভীষণ অনুশোচনায় আর অনুতপ্ত বোধ করছিল। উপস্থিত সবাই চুপ। এমন সময় আদ্রর ফোনে একটা কল আসে। কে কল দিয়েছে দেখে সে সঙ্গে সঙ্গে রিসিভ করে, আর অপর প্রান্ত থেকে ভেসে আসা সকল কথা শুনে আদ্রর হাত থেকে অটোমেটিকলি ফোনটা পড়ে যায়। আদ্রকে কলটা তন্নি করেছে। কল রিসিভ করার পর তন্নি বলে, ভাইয়া তুমি কি করেছো এটা? আমি আসার পরে জানতে পেরেছি ভাবি নাকি এসেই অনেক কান্নাকাটি করেছে। তারপর যেই রুমে ঢুকেছে এখন পর্যন্ত কোনো সারা শব্দ নেই। সবাই মিলে অনেক ডাকাডাকি করেছি, কিন্তু কোনো রেসপন্স পেলাম না। আমার অনেক ভয় হচ্ছে রে ভাইয়া। ভাবি যদি রাগ করে নিজের ক্ষতি করে ফেলে, তাহলে কিন্তু তুমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। আমার খুব টেনশন হচ্ছে, এবার তুমি কি করবে তুমি জানো। এটা শুনে আদ্রর হাত থেকে ফোনটা অটোমেটিকলি পড়ে যায়।
সবার বুঝতে আর বাকি রইল না যে নিশ্চয়ই কোনো খারাপ কিছু ঘটেছে। রাতুল এগিয়ে আসে। কিরে আদ্র, কে ফোন করেছিল আর কি বললো? আমাকে এক্ষুনি যেতে হবে, দেরি হলে পরে ক্ষতি হয়ে যেতে পারে। আমি আসি। আরে আদ্র, বলে তো যা। আদ্র দৌড়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। রাতুল বিষয়টা কিছুটা আঁচ করতে পেরে সামনের দিকে রেগে তাকায়। সায়ানও চোখাচোখি হয়ে যায়, চোখ নামিয়ে নেয় সায়ান। আর রাতুল রেগে সেখান থেকে বের হয়ে যায়। তন্নিকে আসতে দেখে আয়রা খানিকটা চমকায়। অন্যদিকে দৃষ্টি নিয়ে সে একইভাবে তাকিয়ে থাকে। মনের আকাশ কালো মেঘে পরিপূর্ণ। তন্নি আয়রার পাশে বসে শীতল শান্ত কণ্ঠে বলে, ভাবি, হ্যাঁ, ভাইয়ের উপরে রাগ করেছো? যেখানে কোনো অধিকার নেই, প্রেম ভালোবাসা নেই, সেখানে রাগ করা নিতান্তই বোকামি। তুমি চলে আসার পর ভাই আমাকে সব বলেছে। প্রথমে জিসানকে নিয়ে দোষারোপ করেছে, আর এখন রাতুল ভাইকে নিয়ে। ছি। ও, তোমাকে তো বলাই হয়নি। আসলে ভাবি, ভাইকে ভুল বুঝিয়ে দিয়েছে সায়ন ভাইয়া। মানে? শোনো তাহলে। সায়নের ব্যাপারে সমস্তটা একে একে বর্ণনা করলো তন্নি। আয়রা সব শুনে আটকে উঠল। তবে তার খারাপ লাগছে রিয়ার জন্য। রাতুল ভাইয়া আমাকে সাহায্য করতে এসে নিজে অপদস্থ হলেন, আর রিয়া হসপিটালে। মানে এটা কি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ? এদের কি করে বন্ধু বলে, যে বন্ধু হয়ে অন্য বন্ধুর খারাপ করতে একবারও ভাবে না? বিন্দু পরিমাণ রাগ হয় আয়রা। রাগে নাকের ডগা লাল বর্ণ ধারণ করে আছে। শান্ত, ভাইয়া তো ওখানেই গেছে। ও আচ্ছা, ভালোই। কি ভাবলে? দেখো তন্নি, আমার মনে হয় না তোমার ভাই আমার সাথে হ্যাপি থাকতে পারবে। তাই বেটার এটা হয় যে আমাদের বিচ্ছেদ হয়ে যাক। তাছাড়া তোমার ভাইয়ের তো আমার উপর বিশ্বাসই নেই। যে এই সম্পর্কে বিশ্বাস নামক গুরুত্বপূর্ণ খুঁটিটাই শক্ত নাই, সেই সম্পর্কে আর এগুলো ঠিক হবে না। তন্নি অনেকভাবে মানানোর চেষ্টা করে, কিন্তু আয়রা একেবারেই নারাজ। আচ্ছা, তুমি কি ভাইয়াকে ভালোবাসো? এই প্রশ্নের উত্তরটা আয়রারও জানা নেই। তবে এতগুলো দিন তাহলে সে কি শুধুমাত্র আদ্রের সাথে কারণ জানতে থেকেছিল, নাকি অন্য কোনো কারণও আছে? আসলে কি সে আদ্রকে ভালোবাসে নাকি না, কোনটা? দোটানায় পরে আয়রায় জবাব দেয়, হয়তো ভালোবাসি, হয়তো ভালোবাসি না। যে কোনো একটা বলতে হবে। আমাকে একটু একা থাকতে দিবা তন্নি? মাথা যন্ত্রণা করছে। রাশেদা সব শুনে বলে, তন্নি নিচে আসো তো একটু। আয়রা ভয় পেয়ে ধরফরিয়ে উঠে তার চাচি এ ব্যাপারে কিছু শুনলো কিনা জেনে। তন্নি এটা দেখে বলে, বসো এখানে, রিল্যাক্স। ওনারা কিছুই জানেন না। ফ্রেশ মাইন্ডে তুমি এখানে ভাবো যে কি করবা, তারপর আমাকে জানাবা। তন্নি আয়রাকে দরজা বন্ধ করে দিতে বাধ্য করলো। কেন বুঝতে পারেনি আয়রা। তবে দরজা বন্ধ করে দিয়ে সে বিছানায় বসে কিছুক্ষণ পা দোলাতে থাকে। আদ্র দ্রুত যত সম্ভব আয়রাদের বাসায় আসে। আদ্র যখন আসে তখন অনুপমা বাসায় ছিল না। রাশেদা তাকে প্রতিবেশীর বাসায় পাঠিয়ে দেন। আদ্র এসেই দেখতে পায় ড্রয়িং রুমে তন্নি আর রাশেদা বসা। ওরা দুজন আদ্রকে দেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে যায়। আদ্রকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছে। আয়রা কোথায়? দরজা খুলছে? ওর কিছু হয়নি তো? আদ্রর মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে খুব টেনশনে ছিল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে রয়েছে। তন্নি রাশেদের দিকে তাকায় একবার। রাশেদা চুপটি মেরে মুচকি হাসে। এক পক্ষের উত্তরে তিনি পেয়ে গেছেন। ফলাফল চমৎকার। কি হলো, কিছু বলছেন না যে চাচি? চাচি, আম্মু, আরে ঠিক আছে তো? জানি না, তুমি গিয়ে দেখো। দরজা যে সেই বন্ধ করেছে আর খোলেনি। আদ্র তাড়াহুড়ো করে উপরে আয়রার রুমের সামনে যায় আর নক করতে থাকে। হঠাৎ এমন করায় আয়রা পেছনে ফিরে তাকায়। তার হাতে সেই পুরনো ডায়েরিটা, আর ডায়েরির ভাঁজে রয়েছে আদ্রর ছবি। অপলক নয়নে অবলোকন করতে ব্যস্ত ছিল আয়রা, আর নিজেই নিজের মধ্যে প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত ছিল যে সে কি সত্যি আদ্রকে ছাড়া থাকতে পারবে। প্রশ্নটা নিজেকে করতে ভেতর থেকে তোলপাড় শুরু হয়ে গেছে। আদ্র নক করেই যাচ্ছে, মুখে কোনো কথা নেই। আয়রা বিরক্ত হয়ে দরজা খুলে দিতেই আচমকা আদ্রকে দেখে চমকে যায়। ভাবে চোখের ভুল, কিন্তু হঠাৎই আদ্র তাকে আরো চমকে দিয়ে খুব শক্ত করে জাপটে ধরে নিজের বাহু ডোরে আবদ্ধ করে নেয়। আয়রা রোবটের ন্যায় দাঁড়িয়ে থাকলো। আর কি হচ্ছে বুঝতে চেষ্টা করলো। আদ্রের এমন কর্মে আয়রার সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আদ্র যতটা সম্ভব আয়রাকে খুব শক্ত করে নিজের সাথে মিশিয়ে রাখার চেষ্টা করে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। এতটাই শক্ত করে ধরে যতটা আয়রার কষ্ট হচ্ছিল। এটা বুঝতে পেরে আদ্র তাকে ছেড়ে দেয় আর লাগাতার বলতে থাকে, তুমি ঠিক আছো আয়রা? আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আসলে আমি তোমার সাথে এতদিন যা করেছি ঠিক করিনি।
আমাকে মাফ করে দাও। আয়রা চুপ করে থম মেরে রইল। আদ্র আয়রাকে ভালো করে একবার দেখে বলল, থ্যাংক গড। জানো, আজ যদি তুমি নিজের কিছু করে ফেলতে, আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারতাম না। এই ব্যথা কুরু করে খেলো আমাকে। তন্নি যখন আমাকে বলল যে তুমি এসে কান্নাকাটি করে দরজা বন্ধ করে বসে আছো, আমি তখন খুব ভয় পেয়ে গেছি। ভয়ে আমার জান বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। আমার মনে হচ্ছিল এই বুঝি তোমাকে হারালাম। আয়রা ভ্রুকুচকে তাকালো আর আদ্রর কথা বোঝার চেষ্টা করলো। তনি মিথ্যে কেন বললো বুঝতে পারলো না। কি হলো, কথা বলবেন আমার সাথে? তখনই রুমে ঢুকলো তন্নি আর রাশেদা। তাদের প্ল্যানটা এটাই ছিল, তাই বলে দিলে আয়রা তাচ্ছিল্যের সঙ্গে বলে, তোমরা এটা করে মোটেও ঠিক করনি। যে মানুষটি আমাকে বিশ্বাসই করে না, সে আমাকে ভালো কি করে বাসতে পারে? আমি বিচ্ছেদ চাই, এটাই ফাইনাল। আয়রা, আমার কথা শোনো। ভাবি, আরে কোথায় যাচ্ছ? তন্নি আর রাশেদা আয়রার পেছনে পেছন যেতে নিলে আয়রা নিষেধ করে দিতে বলে, আমাকে আমার মতো ছেড়ে দাও। আমার জীবনের সিদ্ধান্ত আমি নিব, জোর করলে ভালো হবে না একদম। রাশেদা আর তন্নি থেমে যায় আর সামনে অগ্রসর হয় না। আদ্রাও বেপরোয়া হয়ে বিছানায় মাথায় হাত দিয়ে বসে পড়ল। চোখ টকটকে লাল রূপ ধারণ করেছে। আয়রার কথাগুলো সত্যি করা ছিল, কিভাবে মেনে নিবে আদ্র নিজেও বুঝতে পারছে না। তবে আয়রার এই কথাগুলো নিজের মধ্যে এক হাহাকার নিমিষে মেতে উঠেছে যেন, তা সে ভালো করে বুঝতে পারছে। মনে থেকে একটা কথাই ক্রমাগত ভেসে আসতে থাকলো, আচ্ছা, আমাদের মাঝে কি কিছু ছিল? হ্যাঁ, হয়তো ছিল। স্নিগ্ধ এক প্রেম ভালোবাসা ছিল, অকাল লগ্ন শেষে। আমি কি তাহলে তোমাকে হারালাম অবশেষে? আফসোস হচ্ছে ভীষণ আদ্রর। সঙ্গে প্রশ্নের উত্তরটাও খুঁজে বেড়ালো। হঠাৎই আদ্র চোখ যায় নিচে পড়ে থাকা ডায়েরিটার দিকে। আয়রা ছাদে গিয়ে নিশ্চুপে চোখের পানি বিসর্জন দিতে থাকে। মুখে সে যাই বলুক না কেন, মনের তো কথা নয় তা, জেদ ধরে এমন কথা বলেছে সে। তবে এটা বেশ বুঝতে পারছে আদ্রকে ছাড়া থাকা তার পক্ষে কঠিন। একটু একটু করে খুব ভালোবেসে ফেলেছে তাকে। ভালোবাসাকে ছেড়ে দূরে থাকবে কি করে সে তো জানে না। তবে এই সিদ্ধান্তটা কঠিন তার জন্য। আদ্রের জন্য কি তা? আচ্ছা, আদ্র কি তাকে ভালোবাসে, নাকি সব মিথ্যে? আদ্রর চোখে যে সে শূন্যতা, হাহাকার, হতাশা দেখেছে, তাও কি মিথ্যে নাকি সত্য? আদ্র ডায়েরিটা পড়ে বুঝতে পারে যে আয়রা তাকে অনেক আগে থেকে ভালোবাসতো। ডায়েরিতে সব উল্লেখ করা আছে। আয়রার ভালোবাসাগুলো কত সুন্দর তা সে ডায়েরিটা হাতে না পেলে হয়তো বুঝতো না। আদ্র কেন এতদিন জিসানের জন্য আয়রার সাথে অন্যায়টা করেছে, তার জন্য নিজের উপরই রাগ হতে থাকলো। তন্নি পেছন থেকে বলল, ভাইয়া, এখন কি করবা? আয়রা আমাকে ছাড়া থাকতে পারবে না। আর তুমি? আমিও না। এতদিন যা করেছে তার প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। আয়রা কই? ছাদে। আচ্ছা, দেখছি। এটা কি? আদ্রের হাতে ডায়েরিটার দিকে ইশারা করে। তুই নিজেই দেখ। আদ্র ঠোঁটে এক ফালি হাসি লেগেই আছে। এই হাসি কেন তন্নি বুঝতে পারলো না। তোর ভাবি তোর ভাইয়েরই থাকবে, বুঝলি শাকচুন্নি? তন্নির নাকের ডগায় টোকা মেরে আদ্র হাসে আর ছাদে যাওয়ার জন্য পা বাড়ায়। তন্নি পেছন থেকে চেঁচিয়ে বলে, অল দ্য বেস্ট। আদ্র ছাদে যায় আর দেখে আয়রা ফুপিয়ে কেঁদেই চলেছে। আদ্রর বুকের বাপাশে চিনচিন ব্যথা অনুভব করে আর ঠোঁটের কোণে হাসি গায়েব হয়ে যায়। সে নিশ্চুপে পা ফেলে আয়রার সামনে যায়। আয়রা আদ্রকে দেখেই বলে, কেন এসেছেন আপনি? চলে যান এখান থেকে। সত্যি চাও আমি চলে যাই? হ্যাঁ, চাই। সত্যি? হ্যাঁ। তোর চোখে পানি কেন? আয়রা চুপ থাকলো। তা দেখে আদ্র আয়রার কানে কানে ফিসফিস করে বলল, ভালোবাসো আমাকে? আয়রা একটু দূরে সরে যায় আর পেছনে ফিরে থাকে। বস্তুত তো সে ইগনোর করতে চেয়েছিল। আদ্র আবারও আয়রার সামনে গিয়ে আলতো করে তার চোখের পানি মুছে দেয় আর গালে হাত রেখে বলে, কি হলো বলো, ভালোবাসো আমাকে? পুনরায় চুপ থাকাতে আদ্র তার উত্তর পেয়ে যায়। ছাদের একপাশে ফুলের গাছ ছিল, তার মধ্য থেকে একটা গোলাপ ফুল সুন্দর ফুটেছিল। আদ্র হুট করে সেদিকে চলে যায়। আয়রা তাকিয়ে দেখল। আদ্র ফুলটা ছিঁড়তে যায় আর হাতে কাটা ফুটার ভান করে ব্যথায় আউচ বলেই হালকা চিৎকার দেয়। আয়রা তাড়াতাড়ি কাছে এগিয়ে এসে বলে, কি হলো, কাটা ফুটে গেছে? না, ভালোবাসা ফুটেছে। তুই ভালোবাসো না, তাই গোলাপের কাঁটা ভালোবাসা দিচ্ছে। কি আর করা, ফুটা কপাল আমার। আদ্রর হাত ধরে দেখে একদম ঠিকঠাকই আছে, তাই সে হালকা রেগে গাল ফুলিয়ে পেছনে ফিরে যায়।
আদ্র ফুলটা খুব সাবধানে ছিঁড়ে হাতে নিয়ে হাঁটু গেড়ে আয়রার সামনে বসে পড়ে আর বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। সে ভালোবাসা থেকে কি আমাকে ক্ষমা করা যায় না? ক্ষমা না করতে পারলে সেটা কেমন ভালোবাসা? আমি সত্যি বলছি, আর কখনো এমন করব না। নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ অন্তত দাও আমাকে আয়রা, প্লিজ। আই প্রমিস আর কখনো এমন কিছু করব না যাতে তোমার চোখের পানি ছড়ে। ভেবে দেখলাম আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। যেটা আমি এতদিন রাগে ক্ষোভে বুঝিনি সেটা এখন বুঝেছে, আর সেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। ডু ইউ লাভ মি আয়রা? আয়রা চুপ থাকলো। অনেকক্ষণ পর কি ভেবে যেন তার সব রাগ পানি হয়ে যায়। আয়রাকে তাও চুপ করে থাকতে দেখে বলে, ফুলটা নাও তো। আয়রার হাতে ফুলটা দিয়ে দেয় আর দু হাতে কান ধরে আয়রার সামনে হাঁটু গেড়ে বসে আদ্র। ছোট্ট বাচ্চাদের মতো করুণ কণ্ঠে বলে, সরি, আর কখনো এমন হবে না। তিন সত্যি বলছে, খুব বিশ্বাস করব এবং ভালোবাসবে তোমাকে। একটা বার মাফ করে দাও আমাকে। আয়রার এবার যেন হাসি পেল। আদ্র আয়রার পা ধরতে গেলে আয়রা চোখ বড় বড় করে দূরে সরে যায়। এটা কি করছেন আপনি? উঠুন বলছি। আদ্র দুষ্টুমি করে বলে। উঠতে পারছি না। আয়রা আদ্রর হাত টেনে ধরে। উঠাতে গেলে আদ্র উঠে আয়রাকে জড়িয়ে ধরে। কানে কানে ফিসফিস করে বলে, আই লাভ ইউ। টু। টু কি? জানি না। জেনে বলো। আই লাভ ইউ টু। আর কখনো ছেড়ে যাওয়ার কথা মনের ভুলেও আনবে না। বাঁচলে একসাথে বাঁচবো, আর মরলে। আয়রা আদ্রর মুখ চেপে ধরে। চুপ। আয়রা পরম প্রশান্তির স্থান আদ্রের বুকে ভালোবাসায় মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। এতদিন পর মনে হচ্ছে সে খুব ভালো আছে। মনে হচ্ছে এটাকেই বুঝি বলে অবশেষে পূর্ণতা। ভালোবাসা শুধু ভালোবাসতে শেখায় না, ক্ষমা করতেও শেখায়। তা না হলে এই কেমন ভালোবাসা? আর অনুতপ্ত হলে তো আল্লাহও তার বান্দাকে ক্ষমা করে দেয়। বান্দারা কেন নয়? ভালোবাসাকে ক্ষমা করে দিলে যদি ভালো কিছু পাওয়া যায়, তবে হোক না চমৎকার কিছু, দোষের কি? আদ্র আর আয়শাকে এক হতে দেখে তন্নি খুশিতে লাফিয়ে ওঠে। রাশা তাকে জানায় প্ল্যান সাকসেসফুল। অনেক কিছুর পর অবশেষে এক হলো দুজন। ভালো থাকুক ভালোবাসা। ভালোবাসা সুন্দর, আর সব ভালোবাসাগুলোই পাক পূর্ণতা। কাবাবে হাড্ডি না হয়ে আপনারা এবার বাড়ি যান আর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন, নয়তো নিজেদের ভালোবাসায় রচনা করুন। ভালোবাসার মানুষগুলোকেও ভালো রাখুন। আল্লাহ হাফেজ।